আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি জি ভাইয়া। ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে বলুন, গুগল শোনা সার্চ যাচ্ছে। অ্যাডস ক্যাম্পেইন। লাস্ট ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখেছিলাম। আশা করি সবাই কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পেরেছেন। কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে? ভাইয়া বলতেছিলাম জি আর না কি ভাইয়া। যে কিওয়ার্ড রিসার্চটা ওই যে আপনি দেখালেন আর কি যে ওয়েতে আর কি ওইটা কি আমাদের মনের মতো করে ওইভাবেই করতে হবে না? মনের মতো করে করলে তো হবে না, যেভাবে দেখাইছি ঠিক ওভাবেই করতে হবে। না না না, ওইটা না। ধরেন ওই যে ওই গত ক্লাসে যে দেখালেন আর কি যে ওয়াচের ক্ষেত্রে আর কি বাই ওয়াচ অনলাইন ওয়াচ ওই রিলেটেড, তো আমরা ওইভাবে আর কি যে বের করা আর কি যে আপনার ওই ওয়াইটা দেখালেন আর কি সেটা কি ওইভাবে করতে হবে না? জি, ওইখানে দুই একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি রিলেটেড কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন, তারপরে ওইখান থেকে রিসার্চ করতে হবে। হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন। সার্চ অ্যাডস ক্যাম্পেইন কোন ক্যাম্পেইনকে বলা হয় সেটা আমরা গতকালকে ক্লিয়ার করে দিয়েছি। তো প্রথমে দেখে নেব যে সার্চ অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমাদের কোন কোন রিকোয়ারমেন্ট লাগবে বা কোন কোন ইনফোগুলো লাগবে। গুগল সার্চ ক্যাম্পেইন করার জন্য আমরা ক্লায়েন্ট থেকে সর্বপ্রথম নিয়ে নেব হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট লিংক। যেই ওয়েবসাইটের জন্য আমরা সার্চ ক্যাম্পেইনটা ক্রিয়েট করব সেই ওয়েবসাইটের লিংক ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দেবে, আর এই ইনফোগুলো অবশ্যই ক্লায়েন্ট থেকে চেয়ে নিতে হবে। তারপরে আমাদের লাগবে হচ্ছে ডেইলি বাজেট, অর্থাৎ যেই সার্চ ক্যাম্পেইনটা আমরা ক্রিয়েট করব এই ক্যাম্পেইনের জন্য আমরা ডেইলি কত ডলার করে স্পেন্ড করব, এটাও ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে। এগুলো আমরা জিজ্ঞেস করে নিব। ভাইয়া, সর্বোচ্চ ডেইলি কত টাকা বাজে ইয়া করা যায়? সর্বোচ্চর কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা দিতে পারেন। তারপরে আমাদের লাগবে হচ্ছে টার্গেট লোকেশন, অর্থাৎ যেই লোকেশনে আমরা এই ক্যাম্পেইনটা শো করাবো, যেই লোকেশনের ইউজাররা আমাদের এই অ্যাডটা দেখতে পারবে সেই লোকেশনটাও জেনে নিতে হবে। 4 নাম্বারে আমাদের লাগবে হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস হচ্ছে কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা আমাদেরকে কিওয়ার্ডগুলো দিয়ে দিবে। তো যারা আমাদেরকে কিওয়ার্ড দিয়ে দিবে ওই সকল কিওয়ার্ড দিয়ে আমরা ক্যাম্পেইনগুলো করব, আর যারা কিওয়ার্ড দিবে না তাদের জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যেভাবে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ওইভাবে রিসার্চ করে আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করে দিব। 5 নাম্বারে আমাদের লাগবে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। তো এইখানে যেই 5টা ইনফো আমরা দেখতে পাচ্ছি এই 5টা ইনফো আমাদের লাগবে যদি আমরা গুগল সার্চ ক্যাম্পেইন করতে চাই কোনো ক্লায়েন্টের জন্য। তো এই 5টা ইনফো হয়ে গেলেই খুব সহজেই আমরা যে কোনো ক্লায়েন্টের জন্য সার্চ ক্যাম্পেইন করতে পারবো। আর সার্চ ক্যাম্পেইন করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে ক্লায়েন্টের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে। আমরা আমাদের কোনো অ্যাকাউন্টে কাজ করব না, কাজ করব হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্টে। তো আমরা একটা অ্যাকাউন্টে চলে যাব। এখন আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আছি। তো এখান থেকে আমরা ক্যাম্পেইনটা কমপ্লিট করব। এখান থেকে আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করলে এই পেজটা আসবে। তারপর এখান থেকে হচ্ছে প্লাস সাইনে ক্লিক করব, নিউ ক্যাম্পেইন। এখান থেকে হচ্ছে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় ক্যাম্পেইন গোল, অর্থাৎ আমরা যেই সার্চ ক্যাম্পেইনটা করছি বা যেই ক্যাম্পেইনে আমরা করি এই ক্যাম্পেইনটা আমরা কোন উদ্দেশ্যে করব, ক্যাম্পেইন থেকে আমরা কি অ্যাচিভ করতে যাচ্ছি, তো এটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সর্বপ্রথম যে গোলটা রয়েছে সেটা হচ্ছে সেলস, অর্থাৎ আমরা যে ক্যাম্পেইনটা করছি এই ক্যাম্পেইনের মাধ্যমে যদি আমরা সেল করতে চাই, প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে আমাদেরকে এই সেল গোলটা সিলেক্ট করতে হবে। সেকেন্ডে যেই গোলটা রয়েছে এটা হচ্ছে লিডস।
লিডস মানে হচ্ছে কোনো ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যদি কাস্টমারদের ডাটা কালেক্ট করতে চাই, যেমন কাস্টমারদের নাম, কাস্টমারদের অ্যাড্রেস, তারপরে হচ্ছে কাস্টমারদের ফিজিক্যাল অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো এই সকল ডাটাগুলো যদি আমরা ক্যাম্পেইনের মাধ্যমে কালেক্ট করতে চাই, তাহলে আমাদের এই লিড সিলেক্ট করে ক্যাম্পেইনটা করতে হবে। তিন ভাইয়া, নম্বরের জি একটু ইন্টারপ্রেট করলাম। আমাদের পেজের তো এইমাত্র আমাদের কাছে লিংক গিয়েছে, এর আগে তো মনে হয় অনেক কিছু করানো হয়ে গেছে, তাই না জি ভাইয়া? ভিডিও রেকর্ডিং আছে, আপনারা রেকর্ডিংটা দেখে নিলে বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ক্যাম্পেইন ভাইয়া। এখনো শুরু হয়নি, মানে মেইন কোনো কিছু চলে যায়নি, আপনারা দেখতে পারবেন ক্যাম্পেইন শুরু হলে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, 3 নম্বরে যে গোলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, অর্থাৎ আমরা যেই ক্যাম্পেইনটা করব, ক্লায়েন্টের যদি উদ্দেশ্য থাকে যে সেই ক্যাম্পেইনের মাধ্যমে তার কোনো সেলেরও প্রয়োজন নেই, তার কোনো লিডসেরও প্রয়োজন নেই, তার হচ্ছে শুধুমাত্র ভিজিটর প্রয়োজন, অর্থাৎ তার ওয়েবসাইটে সে শুধুমাত্র ভিজিটর নেবে। তো এরকম যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমরা ওয়েবসাইট ট্রাফিক এইটা সিলেক্ট করে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব। 4 নম্বরে হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন। প্রোডাক্ট এবং ব্র্যান্ড দুটো জিনিস যদি আমরা মার্কেটিং করতে চাই একটা ক্যাম্পেইনের মাধ্যমে, তাহলে আমরা এটা সিলেক্ট করে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব। তো এগুলো কোনো পপুলার গোল না, এগুলো কখনোই আপনাদের লাগবে না। তারপরে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। এটার কাজ হচ্ছে ক্লায়েন্টের যদি উদ্দেশ্য থাকে যে সে তার ব্র্যান্ড প্রমোট করবে, মার্কেটে কোনো ধরেন নতুন একটা প্রোডাক্ট এসেছে বা নতুন একটা ব্র্যান্ড এসেছে, তো কাস্টমারদেরকে তো জানাতে হবে, কাস্টমারদেরকে এই সম্পর্কে পরিচিত করতে হবে। তো এরকম যদি উদ্দেশ্য হয় যে আপনার ক্লায়েন্ট চাচ্ছে শুধুমাত্র ব্র্যান্ডিং করতে, তার সেলও দরকার নেই, লিডসও দরকার নেই, ওয়েবসাইট ট্রাফিকও দরকার নেই, তার শুধুমাত্র পরিচিতি দরকার, তো এরকম উদ্দেশ্য থাকলে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ এইটা সিলেক্ট করে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব। তারপরে আমাদের 6 নম্বরে রয়েছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস অ্যাপ, এই অ্যাপগুলো যদি আমরা গুগলের মাধ্যমে মার্কেটিং করতে চাই তাহলে আমরা এই অ্যাপ প্রমোশন এই গোলটা সিলেক্ট করে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব। তারপরে 7 নম্বরে রয়েছে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। লোকাল স্টোর মানে হচ্ছে কোনো নির্দিষ্ট বা ছোটোখাটো এরিয়া নিয়ে যে সকল বিজনেসগুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয় লোকাল বিজনেস। তো এরকম লোকাল বিজনেস যদি আমরা গুগলের মাধ্যমে প্রমোট করতে চাই তাহলে আমাদের লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন এইটা সিলেক্ট করে ক্যাম্পেইনটা করতে হবে। আর একদম শেষে রয়েছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোল গাইডেন্স, অর্থাৎ যেই ক্যাম্পেইনটা আমরা গুগলে করব এই ক্যাম্পেইন থেকে কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য ছাড়া একটা ক্যাম্পেইন যদি করতে চান তাহলে এখান থেকে করবেন, অর্থাৎ ক্যাম্পেইন থেকে যা ইচ্ছা আসতে পারে, সেল আসতে পারে, লিডস আসতে পারে, ট্রাফিক আসতে পারে, যে কোনো কিছু আসলেই হবে। এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোল গাইডেন্স এটা সিলেক্ট করে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব। তো এখানে টোটাল 8টা গোল রয়েছে। এই 8টা গোলের মধ্যে 3টা গোলের কাজ আপনারা মার্কেট প্লেসে পাবেন, বাকি 5টাই আপনাদের কখনো প্রয়োজন হবে না। প্রায় 98% কাজ পাবেন হচ্ছে সেলস, এই গোলের কাজ পাবেন প্রায় 98%। 1% পাবেন হচ্ছে লিডসের কাজ, 1% পাবেন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজ, টোটাল 100%। আর বাকি যেগুলো রয়েছে ওয়েবসাইট ট্রাফিক, তারপরে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, অ্যাপ প্রমোশন, এটারও কাজ মাঝে মাঝে পাওয়া যায় তবে খুবই কম। এই 3টাই পাবেন সবচাইতে বেশি। লোকাল স্টোর ভিজিট, তারপরে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোল গাইডেন্স, এগুলো কখনোই পাবেন না, এগুলো কোনো পপুলার ক্যাম্পেইন না, মার্কেট প্লেসে এই ধরনের কোনো কাজ নেই। সবচাইতে পপুলার হচ্ছে সেলস, অর্থাৎ ক্লায়েন্টরা সেল করার জন্যই মূলত ক্যাম্পেইনগুলো করে থাকে, প্রোডাক্ট সেল করার জন্য। তো আজকে আমরা দেখব যে প্রোডাক্ট সেল করার জন্য কীভাবে একটি গুগল সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। তো আমাদের উদ্দেশ্য যদি থাকে যে আমরা গুগলের মাধ্যমে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, সার্চ ক্যাম্পেইন, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে সেল করা, তাহলে এখান থেকে আমরা গোল সিলেক্ট করব হচ্ছে সেলস। আর আমরা আজকে শিখবো হচ্ছে গুগল সার্চ ক্যাম্পেইন, তো এখান থেকে সিলেক্ট করব হচ্ছে সার্চ, এখান থেকে সিলেক্ট করব ওয়েবসাইট ভিজিট, আর এখানে দিতে হবে ওয়েবসাইটের ইউআরএল। আপনি যেই ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইনটা করবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে, আর ওয়েবসাইটের ইউআরএল ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে, আমরা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব।
আমাদের কাছে যেহেতু কোনো ইউআরএল নেই, আমরা গুগল থেকে একটা ইউআরএল নিয়ে আসবো বা একটা ওয়েবসাইট নিব, ওই ওয়েবসাইটের জন্য আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করব। লাস্ট ক্লাসে আমরা কি ওয়াচ নিয়ে কিওয়ার্ড রিসার্চ দেখেছিলাম, আজকে আমরা দেখব যে কিভাবে ওয়াচ সেল করার জন্য একটা সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। আমরা ওয়াচ রিলেটেড একটা ওয়েবসাইট গুগল থেকে নিয়ে নিই। এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, তো আমরা দেখি কোনটা নেওয়া যায়। 2-3টা ওয়েবসাইট আমরা ওপেন করি, যেটা ভালো মনে হবে সেটা দিয়ে আমরা ক্যাম্পেইন করব। আচ্ছা, এটাতে অনেক ভালো ক্যাটাগরি আছে, আমরা এটা দিয়ে ক্যাম্পেইন করব। তো আমরা এই ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নিব, আর ক্লায়েন্টের জন্য যখন কাজ করব তখন ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল এখানে আমরা দিব। ইউআরএল দেওয়ার পরে হচ্ছে নেক্সট, কন্টিনিউ। তারপরে এখানে চাচ্ছে ক্যাম্পেইন নেম। আমরা যেই ক্যাম্পেইনটা ক্রিয়েট করছি এই ক্যাম্পেইনের জন্য আমাদের একটা নাম দিতে হবে। আমরা এখানে যে কোনো নাম চাইলে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো ক্যাম্পেইনের নাম আমরা দিলাম নিউ গুগল অ্যাডস ক্যাম্পেইন, বা আপনারা যে কোনো নাম এখানে দিতে পারবেন। তার পরবর্তীতে হচ্ছে নেটওয়ার্কের এখানে দুটো নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। আর দুটোই ডিফল্টভাবে টিক মার্ক দেয়া আছে। আর এর পাশে লেখা আছে ইনক্লুড গুগল সার্চ পার্টনার, এটার পাশে লেখা আছে ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। অর্থাৎ এই দুটো টিক মার্ক। ভাইয়া, জি জি ভাইয়া, ক্যাম্পেইনের নেম যদি আমরা ওই যে কিওয়ার্ড গুলা কি দেওয়া যায় না? যে কোনো কিছু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া। আচ্ছা, তো এই দুটো টিক মার্ক রেখেই যদি আমরা ক্যাম্পেইনটা করি তাহলে গুগলের পার্টনার সাইটে আমাদের অ্যাডগুলো শো হবে। লেখা আছে ইনক্লুড গুগল পার্টনার সাইট, অর্থাৎ টিক মার্ক দেয়া থাকলে গুগলের পার্টনার সাইটে আমাদের অ্যাডগুলো শো হবে। পার্টনার সাইট বলতে বোঝায় গুগলের বিভিন্ন অ্যাপ রয়েছে, প্রায় কয়েক শত অ্যাপ রয়েছে গুগলের। এই টিক মার্কটা রেখেই যদি আপনি ক্যাম্পেইনটা করেন তাহলে ওই সকল অ্যাপের ভিতরে আপনার অ্যাডটা শো করবে। তারপরে হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক, এখানে আছে ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, অর্থাৎ গুগলের ডিসপ্লেতে আপনার অ্যাডগুলো শো করবে। ডিসপ্লেতে শো করবে মানে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে, বিভিন্ন কন্টেন্টের ভিতরে আপনার অ্যাডগুলো শো করবে। তো আমরা যেহেতু ক্রিয়েট করছি গুগল সার্চ ক্যাম্পেইন, আমরা চাই যে যখন কোনো কাস্টমার কিওয়ার্ড লিখে সার্চ করবে গুগলের সার্চ রেজাল্টে আমাদের অ্যাডগুলো তারা দেখতে পাবে। সার্চ রেজাল্টের বাইরে, অর্থাৎ কোনো সার্চ পার্টনার সাইটে, কোনো অ্যাপের ভিতরে, কোনো ডিসপ্লে নেটওয়ার্কে, এই সকল জায়গায় আমাদের অ্যাড শো হওয়ার কোনো প্রয়োজন নেই। সার্চ পার্টনার এবং ডিসপ্লে নেটওয়ার্ক এগুলোর প্রয়োজন হয় যদি আমরা ব্র্যান্ডিং করি। এগুলো হচ্ছে ব্র্যান্ডিং করার সময় খুব ভালো কাজ করে। তবে প্রোডাক্ট সেল করার সময় যদি আপনি এগুলো টিক মার্ক দিয়ে রাখেন, এই দুটো নেটওয়ার্ক আপনাকে প্রোডাক্ট সেল করতে কোনো রকম হেল্প করবে না। এখান থেকে আপনার ক্লিক আসবে, ইমপ্রেশন আসবে, কিন্তু কখনোই সেল আসবে না। এখান থেকে সেল আসলেও সেটার পার্সেন্টেজ সম্ভাবনা খুবই কম। সেল আসবে হচ্ছে আপনার এইখান থেকে, কেউ কিওয়ার্ড লিখে সার্চ করবে, তার সামনে আপনার অ্যাডগুলো শো করবে, এখান থেকেই মূলত সেলগুলো আসে। তো যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে সেল করা, তো আর যেহেতু এই সকল জায়গা থেকে আমাদের সেল আসবে না, সো আমরা এই দুই জায়গায় আমাদের অ্যাডগুলো শো করাবো না। এই দুইটা আমরা আনচেক করে দিব। এই দুটো নেটওয়ার্ক যদি আনচেক করে দিই তাহলে কোনো সার্চ পার্টনার সাইটও আমাদের অ্যাড শো করবে না, এবং ডিসপ্লেতেও, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটের ভিতরেও আমাদের অ্যাডগুলো শো করবে না। আর এখানে আমরা শো করাতেও চাই না। তারপরে হচ্ছে শো মোর সেটিং, এখানে কিছু অপশন আছে। স্টার্ট অ্যান্ড ইন ডেট, অর্থাৎ কবে থেকে আপনি ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন আর কবে গিয়ে এই ক্যাম্পেইনটা শেষ হবে। তো স্টার্ট ডেট দেয়া আছে জুলাই 27, আজকে হচ্ছে 27 তারিখ, আজকে থেকে ক্যাম্পেইনটা শুরু হবে। আর ইন ডেট দেয়া আছে নান, অর্থাৎ কন্টিনিউয়াসলি ক্যাম্পেইনটা চলবে, ক্যাম্পেইনটা কখনো অফ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে ততক্ষণ পর্যন্ত অ্যাডটা চলতে থাকবে, আর ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনার অ্যাডও অফ হয়ে যাবে।
যখনই আপনি নতুন আবার ব্যালেন্স ডিপোজিট করবেন তখন অটোমেটিক্যালি আপনার একটা রান হয়ে যাবে। তো কোনো ক্লায়েন্ট যদি আপনাকে এরকম কিছু না বলে যে সে কতদিন একটা রান করতে চাচ্ছে, এরকম কিছু না বললে আমরা দিয়ে রাখবো হচ্ছে নান। আর আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় সে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছে 10 দিনের জন্য বা 15 দিনের জন্য বা 1 মাসের জন্য, ধরেন ক্লায়েন্ট বলল সে 1 মাসের জন্য ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছে, তাহলে আমরা এখানে নির্দিষ্ট ডেটটা দিয়ে দিব। তো জুলাইয়ের 27 তারিখে যদি ক্যাম্পেইনটা শুরু হয়, ক্যাম্পেইনটা শেষ হবে আগস্টের 27 তারিখে, যদি 1 মাস আমরা চালাতে চাই। তো জুলাইয়ের 27 তারিখে শুরু হবে, আগস্টের 27 তারিখে শেষ হবে, অর্থাৎ 1 মাস ক্যাম্পেইনটা চলবে। বা ক্লায়েন্ট যদি চায় যে 10 দিন চালাবে, তো সেটা আমরা হিসাব করে এখানে দিয়ে দিব। তো এখানে যদি আমরা নির্দিষ্ট ডেটটা দিয়ে দিই, তাহলে আগস্টের 27 তারিখ যখন চলে আসবে তখন ক্যাম্পেইনটা অটোমেটিক্যালি পজ হয়ে যাবে, আমাদের ম্যানুয়ালি পজ করতে হবে না। তো এটা আমরা তখন ইউজ করব যদি ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট ডেট বলে দেয় যে সে কতদিন ক্যাম্পেইনটা চালাবে। আর যদি কিছুই না বলে তাহলে আমরা নান দিয়ে রাখবো। নান দিয়ে রাখলে যেটা হবে, কন্টিনিউয়াসলি ক্যাম্পেইনটা চলবে, কখনোই অফ হবে না। ক্লায়েন্ট যদি কখনো চায় সে ম্যানুয়ালি ক্যাম্পেইনটা পজ করতে পারবে, আবার ম্যানুয়ালি যে কোনো সময় এটা এনাবেল করতে পারবে। তারপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা যেরকম আছে ঠিক সেরকমভাবে আমরা রেখে দিব, এখানে আমাদের কোনো কিছুই করার দরকার নেই। তারপরে ডাইনামিক সার্চ অ্যাড সেটিং, এখানে বলছে এন্টার দ্য ডোমেইন নেম। আপনি যেই ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইনটা করছেন সেই ওয়েবসাইটের ডোমেইন নেমটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা এই ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন করছি, এই ওয়েবসাইটের ডোমেইন নেমটা আমরা এখানে দিব। ডোমেইন নেম হচ্ছে এই যে www. এই www ডটের পরে থেকে .com পর্যন্ত যতটুকু আছে ততটুকু হচ্ছে ডোমেইন নেম, অর্থাৎ এই এতটুকু হচ্ছে ডোমেইন নেম, আর বাকিটুকু আমরা কেটে দিব। জাস্ট ডোমেইন নেমটা এখানে রাখতে হবে। ওকে, ডোমেইন নেম দেওয়ার পর একটু নিচে আসবো, তারপরে দিতে হবে হচ্ছে অ্যাড শিডিউল, অর্থাৎ কবে কবে আপনি ক্যাম্পেইনটা রান করবেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্যাম্পেইনটা রান করবেন। এখানে ডিফল্টভাবে দেয়া আছে অল ডেজ, অর্থাৎ সপ্তাহে 7 দিনই আপনার ক্যাম্পেইনটা চলবে। আর এখানে আছে 00, মানে হচ্ছে 24 ঘন্টায় ক্যাম্পেইনটা চলবে। তো আপনার ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট একটা শিডিউল যদি দিয়ে দেয়, যেমন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে সে ক্যাম্পেইনটা রান করবে প্রতি সপ্তাহে শুধুমাত্র স্যাটারডেতে, তাহলে আপনি এখানে দিবেন স্যাটারডে। এখানে যদি স্যাটারডে আমরা দেই তাহলে প্রতি সপ্তাহে শুধুমাত্র স্যাটারডেতে আমাদের ক্যাম্পেইনটা রান হবে এবং 24 ঘন্টায় রান হবে, বাকি 6 দিন আমাদের ক্যাম্পেইনটা গুগলে শো করবে না। তো ক্লায়েন্ট এরকমও বলতে পারে যে ক্যাম্পেইনটা স্যাটারডেতে রান হবে, তবে ক্যাম্পেইনটা চলবে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তাহলে এখানে আমাদের সেই টাইমটা দিয়ে দিতে হবে। এখানে আমরা দিব 8 AM, যদি সকাল 8টা থেকে রান করতে চাই এখানে 8 AM দিতে হবে। আর এখানে আপনি দিবেন 5 PM, অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত ক্যাম্পেইনটা চলবে, এর বাইরের সময়গুলোতে ক্যাম্পেইনটা চলবে না। আচ্ছা, এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম শো করছে, ইন্টারন্যাশনাল টাইম হচ্ছে 17টা, মানে হচ্ছে বিকাল 5টা। তো এখানে আমরা দিব 17। তো সকাল 8টা থেকে ক্যাম্পেইনটা রান হবে, বিকাল 5টা পর্যন্ত ক্যাম্পেইনটা চলবে হচ্ছে স্যাটারডেতে। তো এরকম কন্ডিশনও দিতে পারে যে সানডেতে ক্যাম্পেইনটা চলবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তাহলে আমরা এখানে অ্যাডে ক্লিক করব, এখানে দিব সানডে, আর এখানে দিব 10 AM, সকাল 10টা থেকে ক্যাম্পেইনটা চলবে। আর যদি বিকাল 5টা পর্যন্ত রান করতে চাই এখানে দিব 17। ওকে, তো এভাবে যদি ক্যাম্পেইনটা রান করি প্রতি সপ্তাহে, শুধুমাত্র স্যাটারডেতে ক্যাম্পেইনটা চলবে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রতি সপ্তাহে শুধুমাত্র সানডেতে ক্যাম্পেইনটা চলবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো আমরা যদি আরও যত 5 দিন আছে ওইটাও যদি আমরা এরকম কাস্টমাইজ করতে চাই, আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো আমরা তখনই কাস্টমাইজ করব যখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে এরকম নির্দিষ্ট শিডিউল এবং টাইম দিয়ে দিবে। যদি শিডিউল এবং টাইম সম্পর্কে আপনাকে ক্লায়েন্ট কিছুই না বলে তাহলে আমরা অল ডেজ 00 দিয়ে রাখবো, অর্থাৎ 7 দিনই ক্যাম্পেইনটা চলবে, 24 ঘন্টাই ক্যাম্পেইনটা চলবে।
ওকে, তারপরে এখান থেকে আমাদের লোকেশন টার্গেট করতে হবে, অর্থাৎ কোন লোকেশনের কাস্টমাররা বা ইউজাররা আমাদের অ্যাডটা দেখতে পারবে। তো এই লোকেশনও ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে। তো ক্লায়েন্ট যেই লোকেশনগুলো আমাদেরকে দিবে সেটা আমরা এখানে টার্গেট করে দিব। তো এন্টার অ্যানাদার লোকেশন, এটা সিলেক্ট করার পরে এখানে যে বক্সটা রয়েছে এখানে আপনি জাস্ট লোকেশনের নামটা লিখবেন, যে লোকেশন আপনি টার্গেট করতে চাচ্ছেন। তো দুটো লোকেশন আমি টার্গেট করে দিলাম, আপনারা চাইলে যত ইচ্ছা এখানে লোকেশন টার্গেট করতে পারবেন। লোকেশন টার্গেট করার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে 100টা লোকেশনও দেয়, আপনি 100টা লোকেশনই আপনার ক্যাম্পেইনে ইউজ করতে পারবেন। তো লোকেশন টার্গেট করার আরেকটা অ্যাডভান্স অপশন আছে, সেটা হচ্ছে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল এবং একটা লোকেশন দিয়ে দিল, লোকেশন দিয়ে বলল যে এই লোকেশন থেকে 50 মাইল পর্যন্ত কাস্টমারদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি। অর্থাৎ এই লোকেশনের ভিতরে 50 মাইলের ভিতরে যে সকল ইউজাররা আছে শুধুমাত্র তারাই যেন আমাদের অ্যাডগুলো দেখতে পারে, 50 মাইলের বাইরে যারা আছে তারা যেন আমাদের অ্যাডগুলো দেখতে না পারে। তো এরকম কন্ডিশন যদি ক্লায়েন্ট আমাদেরকে দেয় সেটাও আমরা এখান থেকে টার্গেট করতে পারবো। তো নির্দিষ্ট মাইল টার্গেট করার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যাডভান্স সার্চ, আর এখান থেকে সিলেক্ট করব হচ্ছে রেডিয়াস। তো ক্লায়েন্ট আপনাকে যেই লোকেশনটা দিবে সেই লোকেশনের নামটা এখানে লিখবেন। তো ধরেন ক্লায়েন্ট আমাদেরকে লোকেশন দিল হচ্ছে ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে 50 মাইল আমাদের টার্গেট করতে হবে, 50 মাইলের ভিতরে আমরা একটা শো করাবো। তো এখানে লিখবেন লোকেশনের নাম, তারপরে টার্গেট। তো এখানে ডিফল্টভাবে হচ্ছে 20 মাইল টার্গেট করা থাকে। তো আপনি যদি কমাতে চান বা বাড়াতে চান তাহলে এই পেন্সিলে ক্লিক করতে হবে। আর এখানে 20 দেয়া আছে, যদি আমরা চাই যে 50 মাইল টার্গেট করব তাহলে 50 দিয়ে সেভ করে দিব। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ডট দেখা যাচ্ছে, এই ডট হচ্ছে আপনার ওয়াশিংটনের শুরু, এখান থেকে শুরু। আর এই যে রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই সম্পূর্ণ রাউন্ডটা হচ্ছে 50 মাইল। তো আপনার ক্লায়েন্ট যদি চায় যে 50 মাইলের ভিতরেই কাস্টমারদেরকে টার্গেট করবে তাহলে এইভাবে আমরা টার্গেট করে দিতে পারবো। এই রাউন্ডের ভিতরে যে সকল ইউজাররা থাকবে শুধুমাত্র তারাই আমাদের অ্যাডগুলো দেখতে পারবে, এর বাইরের কোনো ইউজাররা আমাদের অ্যাডগুলো দেখতে পারবে না। তো আমরা যদি কমাতে চাই কমাতেও পারবো, যদি 10 মাইল দিতে চাই তাহলে 10 দিয়ে সেভ করে দিব। তো দেখতে পাচ্ছেন অনেক ছোট হয়ে গিয়েছে। তো এই 10 মাইলের ভিতরে যারা আছে তারাই আমাদের অ্যাডগুলো দেখতে পারবে। তো লিডস ক্যাম্পেইন করার সময় ক্লায়েন্টরা অনেক সময় এইভাবে আমাদের অ্যাডগুলো টার্গেট করতে বলে। তো নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট মাইল টার্গেট করতে বললে আমরা এখান থেকে এসে টার্গেট করতে পারবো। তো নির্দিষ্ট মাইল, হ্যাঁ বলেন। ক্লায়েন্ট যদি আমাদেরকে সিটি টার্গেট করতে বলে সেক্ষেত্রে আমি তো সিটি লিখলাম, ওয়াশিংটন এটা তো একটা সিটি, এটা তো কোনো কান্ট্রি না। এখানে তো আপনি মাইল মানে মাইল টার্গেট করছেন, যদি ক্লায়েন্ট বলে যে মানে একটা শুধু সিটি তাহলে এখানে লিখবেন, এখানে ওয়াশিংটন লিখবেন। এই যে শুধু সিটি টার্গেট হয়ে গিয়েছে, সম্পূর্ণ ওয়াশিংটন সিটি টার্গেট হয়ে গিয়েছে। জি আমি বুঝাতে চাচ্ছি, যেমন বিটি বাংলাদেশ দিয়ে বোঝায়, সেটা হচ্ছে যেমন ক্লায়েন্ট যদি বলে যে আমি ঢাকা শহর টার্গেট করব, মুন্সিগঞ্জ টার্গেট করব, এইভাবে যদি আপনি কয়েকটা যদি সিটির কথা বলে সেক্ষেত্রে আমরা কি করব? সেটাই তো আমি বললাম, এই যে টার্গেট করলাম, ওয়াশিংটন টার্গেট করে দিলাম, সম্পূর্ণ সিটি টার্গেট হয়ে গেছে। আপনি যদি ঢাকা টার্গেট করতে চান এখানে ঢাকা লিখবেন, এই যে ঢাকা সিটি চলে আসছে, এই যে সম্পূর্ণ ঢাকা সিটি টার্গেট হয়ে গিয়েছে। আর আপনি যদি চান ঢাকা থেকে 10 মাইল টার্গেট করবেন তাহলে আপনাকে অ্যাডভান্স সার্চ এখানে এসে করতে হবে। বুঝতে পেরেছেন? জি জি এখন বুঝতে পারছি। ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওপরে একটা পিন মোড ছিল, ওটা কি? কোনটা? ওই যেখানে সার্চ করছিলেন ওখানে একটা পিন মোড বলে অপশন ছিল উপরে। পিন যদি করে রাখেন, পরবর্তী যদি ক্যাম্পেইন করেন ওটা অটোমেটিক্যালি আপনার ক্যাম্পেইনে চলে আসবে, ওইটার আমাদের কোনো দরকার নেই। আপনি যেই লোকেশন পিন করবেন পরবর্তীতে যদি আবার ক্যাম্পেইন করেন ওই লোকেশন অটোমেটিক্যালি আপনার ক্যাম্পেইনে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো ক্লায়েন্ট যে লোকেশন বলবে সেগুলো আমরা এখান থেকে টার্গেট করব, আর নির্দিষ্ট মাইল বললে কীভাবে টার্গেট করব সেটাও আমরা এখান থেকে দেখে নিলাম। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। তারপর হচ্ছে অডিয়েন্স,
অডিয়েন্স আমাদের সার্চ ক্যাম্পেইনের সাথে অডিয়েন্সের কোনো সম্পর্ক নেই। সার্চ ক্যাম্পেইন অডিয়েন্স প্রয়োজন হয় হচ্ছে ইউটিউব ক্যাম্পেইনে এবং ডিসপ্লে ক্যাম্পেইনে। তো সার্চ ক্যাম্পেইনের সময় এটা যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, এখানে আপনাদের কিছু করার দরকার নেই। তারপরে হচ্ছে বাজেট, অর্থাৎ এই ক্যাম্পেইনের জন্য আমরা ডেইলি কত ডলার স্পেন্ড করব এটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে। তো ক্লায়েন্ট যত ডলার বলবে ঠিক তত ডলার আমরা এখান থেকে এখানে সেট করে দিব। তো আমরা আপাতত $100 দিলাম, যে সার্চ ক্যাম্পেইনটা আমরা করছি। ভাইয়া, হ্যাঁ ভাই ক্লায়েন্ট যদি আমার কাছে সাজেশন জানতে চায় যে ডেইলি বাজেট কত দেওয়া যাবে, তাহলে আমি কোন সাজেশনটা দেব যে এত রাখলে ভালো আপনার হয়? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যদি দেখেন কিওয়ার্ডের ভ্যালু বেশি তাহলে ডেইলি বাজেট হবে বেশি, যদি দেখেন কিওয়ার্ডের ভ্যালু কম তাহলে ডেইলি বাজেটও হবে কম। ও, আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা $100 দিয়ে দিলাম ডেইলি বাজেট। আমরা এই ক্যাম্পেইনে প্রতিদিন $100 করে স্পেন্ড করব। তারপর হচ্ছে বিডিং। বিডিং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে প্রায় 60টার মতো বিডিং আছে। হ্যাঁ, 60টা বিডিং আছে। তো এই 60টা বিডিংয়ের মধ্যে সবচাইতে ইফেক্টিভ বিডিং হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকস। আর বাকি যেই বিডিংগুলো আছে মূলত ম্যাক্সিমাইজ ক্লিকস আর হচ্ছে ম্যানুয়াল সিপিসি, এই দুটো হচ্ছে সিমিলার। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো প্রায় সিমিলার। তো সবগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকস। আমরা যদি ম্যাক্সিমাইজ ক্লিকসটা দিয়ে ক্যাম্পেইনটা রান করি তাহলে 12 থেকে 24 ঘন্টার ভিতরে আমাদের ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। আর প্রচুর পরিমাণে অডিয়েন্সের কাছে আমরা আমাদের অ্যাডটা শো করাতে পারবো। আর বাকি যেই বিটগুলো দেখছেন এগুলো ইউজ করলে আপনার ক্যাম্পেইন রান হতে সময় লাগবে 3 থেকে 4 দিন বা 5 দিনও সময় লাগতে পারে। ম্যাক্সিমাইজ ক্লিকস ইউজ করলে আপনার ক্যাম্পেইনটা খুব ফাস্ট রান হবে। প্রতিদিন আপনি প্রচুর পরিমাণে কাস্টমারদের কাছে আপনার অ্যাডটা পৌঁছাতে পারবেন। আর বাকি বিডিং যদি আপনি ইউজ করেন, বাকিগুলো ইউজ করলে আপনার ক্যাম্পেইনটা একটু স্লো চলবে। আর ম্যাক্সিমাইজ ক্লিকস ইউজ করার আরেকটা কারণ হচ্ছে আমরা যদি ম্যাক্সিমাইজ ক্লিকটা ইউজ করি তাহলে আমরা আমাদের বিটটা লিমিট করতে পারবো। আর আমরা যদি আদার্স যেই বিডিংগুলো আছে ম্যাক্সিমাইজ ক্লিকস আর হচ্ছে ম্যানুয়াল সিপিসি, এই দুটোর মাধ্যমে আমরা বিডিং আমাদের সিপিসি লিমিট করতে পারবো। অর্থাৎ প্রতি ক্লিকে আমরা কত স্পেন্ড করতে চাচ্ছি সেটা লিমিট করা যাবে। আর যেই এখানে বিডিংগুলো রয়েছে ওগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমরা আমাদের সিপিসি বিটটা লিমিট করতে পারবো না। যদি আমরা সিপিসি লিমিট করতে না পারি তাহলে কাস্টমাররা যখন আমাদের অ্যাডের উপরে ক্লিক করলে গুগল তার ইচ্ছে মতো যে কোনো একটা অ্যামাউন্ট কেটে নেবে। গুগল চাইলে $1 কাটতে পারে, $5 কাটতে পারে, $10 কাটতে পারে। আর আমরা যদি ম্যাক্সিমাইজ ক্লিকস বা ম্যানুয়াল সিপিসি ইউজ করি তাহলে আমরা লিমিট করে দিব যে সর্বোচ্চ কত ডলার আমরা প্রতি ক্লিকে স্পেন্ড করব। তো অলওয়েজ আপনারা ম্যাক্সিমাইজ ক্লিকটা ইউজ করবেন ক্যাম্পেইনের জন্য, বাকিগুলো ইউজ করার দরকার নেই। বাকিগুলো ইউজ করলে ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আসবে না। তো ম্যাক্সিমাইজ ক্লিকটা এখানে সেট করার পর এখানে বলছে সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, অর্থাৎ প্রতি ক্লিকে আপনি কত স্পেন্ড করতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিমিট করতে পারবেন। আমরা যদি এভাবে ক্যাম্পেইনটা করি লিমিট না করে, ক্যাম্পেইন করার পর যখন ক্যাম্পেইনটা রান হবে কাস্টমাররা ক্লিক করলে দেখা যাবে যে প্রতি ক্লিকে $3, $4, $5 করে চলে যাবে। ধরেন আপনার ক্যাম্পেইনের ডেইলি বাজেট হচ্ছে $10 আর আপনি এই সিপিসিটা লিমিট করেননি। তো এভাবে যদি ক্যাম্পেইনটা করেন তো দেখা যাবে যে 2 জন বা 3 জন যখন আপনার অ্যাডের উপরে ক্লিক করবে আপনার $10 সম্পূর্ণ চলে যাবে। তো $10 যদি মাত্র 3টা ক্লিক আপনি পান তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইন থেকে ভালো কোনো রেজাল্ট আসার কোনো সম্ভাবনাই নেই। তো এই কারণে আমরা যেটা করব, আমরা এটা লিমিট করব। লিমিট করলে যেটা হবে, ধরেন আমাদের ডেইলি বাজেট হচ্ছে $10 আর আমরা আমাদের সিপিসি বিট লিমিট করলাম হচ্ছে $1 দিয়ে, তাহলে $10 আমরা প্রতিদিন প্রায় মিনিমাম 10টা ক্লিক পাবো, এর বেশিও পেতে পারি। তো এখানে যদি আমরা $1 দিই, এখানে যদি 1 দিই তাহলে এখন যখন আমাদের অ্যাডটা গুগলে শো হবে তখন কাস্টমার যদি আমাদের অ্যাডে ক্লিক করে তাহলে গুগল সর্বোচ্চ $1 আমাদের অ্যাড থেকে কাটতে পারবে। $1 নিচে কাটতে পারবে, 50 সেন্ট, 60 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট যত ইচ্ছা কাটতে পারবে, তবে $1 ওপরে কখনোই কাটতে পারবে না। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা $1 দিলাম এটা আমরা কিসের উপর ডিপেন্ড করে এটা লিমিট করব। তো এটা আমরা লিমিট করব হচ্ছে আমাদের কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। আমাদের এখন একটু কিওয়ার্ড রিসার্চে চলে যেতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে আমাদের কত দেয়া উচিত। আমরা কিওয়ার্ড প্ল্যানারে একটু চলে যাই।
আচ্ছা, তো আমরা কিওয়ার্ড প্ল্যানারে চলে আসছি। তো আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিস নিয়ে ক্যাম্পেইনটা করছেন, তো সেই প্রোডাক্টের কয়েকটা কিওয়ার্ড এখানে লিখবেন। তো আমরা ওয়াচ নিয়ে ক্যাম্পেইন করছি, এখানে লিখবো বাই ওয়াচ। তাহলে ওয়াচের কিওয়ার্ডের ভ্যালু কত সেটা আমরা এখানে দেখতে পারবো। আর এই কিওয়ার্ডের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের এই সিপিসিটা লিমিট করতে হবে। আর ক্যাম্পেইন আমরা করছি হচ্ছে ইউএসের জন্য, সো এখানে আমরা লোকেশন দিব হচ্ছে ইউএসএ। তাহলে ইউএসএর কিওয়ার্ডের ভ্যালুটা আমরা দেখতে পারবো। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিওয়ার্ডের ভ্যালু চলে আসছে ইউএসএর জন্য। তো আপনারা একটু এখানে তাকাবেন, এখানে আমরা কিছু ডলারের ভ্যালু দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে কিওয়ার্ড, আর এগুলোকে বলা হয় কিওয়ার্ডের ভ্যালু। অর্থাৎ যদি আমরা এই কিওয়ার্ড দিয়ে বুঝাই, তো বাই ওয়াচ এই কিওয়ার্ডটা আপনি আপনার ক্যাম্পেইনে ইউজ করলেন, ইউজ করার পর আপনার ক্যাম্পেইনটা যখন শো হবে এবং কোনো কাস্টমার ধরেন এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করলো, সার্চ করার পর তার সামনে আপনার অ্যাডটা শো হবে। তো সে যদি আপনার অ্যাডের উপরে ক্লিক করে, তাহলে গুগল 1.14 সেন্ট থেকে 5.11 সেন্ট কেটে নেবে। অর্থাৎ এর ভিতরে যে কোনো একটা অ্যামাউন্ট গুগল কেটে নেবে যদি আমরা লিমিট না করি। আর যদি আমরা লিমিট করে দিই, যত লিমিট করব এর ওপরে কাটতে পারবে না। তো দেখতে পাচ্ছেন যে এটার প্রায় হাইয়েস্ট ভ্যালু হচ্ছে $5 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে $1। অর্থাৎ এর ভিতরে যে কোনো একটা অ্যামাউন্ট গুগল কেটে নেবে। তো এটা লিমিট করার জন্য আমাদেরকে এই লাইনে দেখতে হবে। একটু এই লাইনে আপনারা খেয়াল করবেন, দেখবেন যে এখানে যত কিওয়ার্ড আছে প্রায় 95% কিওয়ার্ডের ভ্যালুই হচ্ছে $1 নিচে। অল্প কিছু কিওয়ার্ড আছে যেগুলোর ভ্যালু হচ্ছে $1 ওপরে। যেমন এটার ভ্যালু হচ্ছে 1.14 সেন্ট, এটার ভ্যালু $1 ওপরে আছে, এটা আছে $1 নিচে, এটাও $1 নিচে, বাকি সবগুলোই প্রায় $1 নিচে আছে। আরও যদি নিচে যাই দেখতে পারবো, তো এই যে এখানে একটা আছে $1 ওপরে প্রায়, আর এটাও $1 ওপরে। প্রায় 95% কিওয়ার্ডের ভ্যালুই আমরা দেখতে পাচ্ছি যে $1 নিচে। তো আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিস নিয়েই ক্যাম্পেইন করেন না কেন, আপনার কিওয়ার্ডের ভ্যালু যদি $1 হয় বা $1 নিচে হয় বা $1 কাছাকাছি হয়, তাহলে আপনি এইখানে ভ্যালু দিবেন হচ্ছে $1 কম। এখানে খেয়াল করবেন, যদি $1 নিচে আপনার কিওয়ার্ডের ভ্যালু হয় বা $1 হয়, তাহলে $1 কিছুটা কম আপনি দিবেন হচ্ছে কিওয়ার্ডের ভ্যালু। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের 95% কিওয়ার্ডের ভ্যালুই আছে $1 নিচে। তাহলে আমরা আমাদের সিপিসি দিব হচ্ছে 60 সেন্ট বা 70 সেন্ট। 60 সেন্ট বা 70 সেন্ট যদি দেই, তাহলে আমাদের ক্যাম্পেইনটা পারফেক্টলি রান হবে। অতিরিক্ত আমাদের ক্যাম্পেইন থেকে প্রতি ক্লিকে কস্ট চলে যাবে না। ধরেন আপনি এমন কোনো প্রোডাক্ট বা এমন কোনো সার্ভিস নিয়ে ক্যাম্পেইন করছেন যেটার কিওয়ার্ডের ভ্যালু হচ্ছে $5 থেকে শুরু, প্রায় 90% কিওয়ার্ডের ভ্যালুই হচ্ছে $5 থেকে শুরু বা $5 কাছাকাছি। এরকম যদি হয়, তাহলে আপনি এখানে সিপিসি কত দিবেন, কেউ বলতে পারবেন? 4.7 দিতে পারি। 4.7 4.7 একটু বেশি হয়ে যায়। যদি দেখেন যে 95% কিওয়ার্ডই $5 রয়েছে বা $5 কাছাকাছি রয়েছে, তাহলে আমরা দিব হচ্ছে $5 কম। তো যদি দেখেন $5 বা কাছাকাছি, তাহলে আমরা এখানে দিতে পারি $3 বা $3.5 দিব। আমরা 3.5 দিলে পারফেক্টলি আপনার ক্যাম্পেইনটা চলবে। যদি দেখেন যে আপনার এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ক্যাম্পেইন করছেন যেটার কিওয়ার্ড ভ্যালু কিছুটা হাই, যেমন ধরেন 95% কিওয়ার্ডই হচ্ছে কিওয়ার্ডের ভ্যালুই হচ্ছে $10 থেকে শুরু বা $10 কাছাকাছি, তখন এখানে কত দিবেন? 7.5 না, তখন 7.5 তখন 4.5 দিলে হবে না, তখন দিতে হবে 6.5 বা 7 এরকম দিতে হবে। ঠিক আছে? যেই কিওয়ার্ড ধরেন আপনার এমন কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ক্যাম্পেইন করছেন যেটার কিওয়ার্ডের 90% কিওয়ার্ডই হচ্ছে $20 থেকে শুরু বা $20 কাছাকাছি, তখন যদি আপনি এখানে সিপিসি $1 দেন, আপনার ক্যাম্পেইন কিন্তু রানই হবে না, ক্যাম্পেইন থেকে কোনো ক্লিক ইমপ্রেশন কিচ্ছু আসবে না। তো এটা একটু বুঝে শুনে দিতে হবে, যেন আমরা অনেক কম না দিয়ে দিই। অনেক কম দিলে তো রানই হবে না, আবার এত বেশিও যেন না দিই যাতে করে গুগল অতিরিক্ত কেটে নেয়। তো এই কারণে এইখানে আমাদের খেয়াল রাখতে হবে। জি ভাইয়া, তো এইখানে তো অনেকগুলো কিওয়ার্ড দেওয়া হবে, তাই না? তো আপনার এই যে $1 মতো থাকতে পারে, $5 মতো থাকতে পারে কিওয়ার্ড গুলো, তো অনেকগুলো কিওয়ার্ড থাকবে, তাহলে সেগুলোর ক্ষেত্রে কিভাবে? এই জন্যই আমি বললাম 95% কিওয়ার্ডের ভ্যালু যত থাকবে
আমি প্রথমেই বলে দিয়েছি 95% অর্থাৎ বেশিরভাগ কিওয়ার্ডের ভ্যালু যত থাকবে ওইটার উপরে ডিপেন্ড করে আপনি এখানে সিপিসি দিবেন, বুঝতে পেরেছেন? জি ভাই, জি বুঝতে ওকে, পারছি। তো যদি দেখেন যে 95% কিওয়ার্ডের ভ্যালুই $20 থেকে শুরু, বা $20 কাছাকাছি, $21, $22 বা $19, $18 এরকম, মানে 20-এর কাছাকাছি 90% কিওয়ার্ডের ভ্যালু, তখন এখানে কত দিবেন? 15। হ্যাঁ, তখন আমরা এরকমই দিব 13, 14 বা 15, এরকম দিলে আমাদের ক্যাম্পেইনটা পারফেক্টলি চলবে। তো বিডিংটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভাইয়া মূলত মনে হয় 60 থেকে 70% ভ্যালু হবে। না, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 95-এরও বেশি হচ্ছে $1 নিচে আছে, অল্প 3-4টা কিওয়ার্ড আছে $1 ওপরে, প্রায় 98% কিওয়ার্ডই পাবেন ভাই এখানে। ওটা বলেনি, জি ভাই ওটা বলা হচ্ছে না, যেটা বলা হচ্ছে যেটা আমরা দেব, জি ধরুন $1, সেই $1 থেকে পার্সেন্টেজটা আমরা কত দেব? হ্যাঁ, আপনি হ্যাঁ। যেমন দিয়েছেন $1 গড় বলে 60% জি, বা গড়ে যদি 70%। দেন তাহলে 60%, হ্যাঁ 50% বা হ্যাঁ, এটাই 60% এরকম, রাইট। জি, ওকে, সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো আমরা যেহেতু ওয়াচ নিয়ে ক্যাম্পেইন করছি আর এটার কিওয়ার্ডের ভ্যালু ম্যাক্সিমামই রয়েছে $1-এর নিচে, তো আমরা এখানে 60 সেন্ট, 50, 60, 70 এরকম দিলেও হবে, 50 দিলেও হবে, 50 একটু কম হয়ে যায়, আমরা 60 দিব। 60 সেন্ট আমরা খরচ করব প্রতি ক্লিকে। তো এখানে যদি 60 সেন্ট দেই তাহলে আমাদের অ্যাডটা যখন শো হবে প্রতি ক্লিকে 60 সেন্টের নিচে গুগল কাটতে পারবে, 10 সেন্টও কাটতে পারবে, 20 সেন্টও কাটতে পারবে, তবে 60 সেন্টের ওপরে কখনোই যাবে না। আর লিমিট না করলে কিন্তু যত ইচ্ছা গুগল কেটে নিবে, এটা অবশ্যই আমাদেরকে লিমিট করতে হবে। লিমিট নাও করতে পারেন, কিন্তু যখন দেখবেন যে এখানে প্রায় 90% কিওয়ার্ডের ভ্যালুই আছে বা 95% কিওয়ার্ডের ভ্যালু আছে 50 সেন্টের নিচে, এরকম যদি হয়, বা দেখেন যে 98 বা 100% কিওয়ার্ডই যদি দেখেন 50% নিচে ভ্যালু, মানে প্রচুর পরিমাণে কিওয়ার্ডের ভ্যালু কম, তাহলে এখানে যদি আপনি সিপিসি না দেন তাও কোনো সমস্যা হবে না, গুগল অতিরিক্ত কাটবে না, ঠিক আছে? তো আমরা এখানে আজকের ক্যাম্পেইনের জন্য আমরা দিব হচ্ছে 60 সেন্ট। আচ্ছা, তারপর এখানে হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিংয়ের কাজ কি, এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। কনভার্সন ট্র্যাকিংয়ের কাজ হচ্ছে আমরা যে সার্চ ক্যাম্পেইনটা করছি এই ক্যাম্পেইন থেকে কয়টা সেল আসলো, এটা যদি আমরা ট্র্যাক করতে চাই তাহলে আমাদের এই কনভার্সনটা ভেরিফাই করতে হবে। তো কনভার্সনটা কিভাবে ভেরিফাই করতে হয় এটা আমরা একদম শেষের ক্লাসে দেখব। আমাদের আজকের ক্লাসের জন্য কনভার্সনের কোনো প্রয়োজন নেই। এটা ভেরিফাই করলেও ক্যাম্পেইন চলবে, ভেরিফাই না করলেও ক্যাম্পেইন চলবে। এটা ভেরিফাই না করলে আপনি জাস্ট ট্র্যাক করতে পারবেন না আপনার কয়টা সেল আসলো, আর ভেরিফাই করলে ট্র্যাক করতে পারবেন কয়টা সেল আসছে। তারপরে হচ্ছে এখানে অ্যাড রোটেশন। অ্যাড রোটেশন ডিফল্টভাবে দেওয়া আছে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এটা ডিফল্টভাবে যেটা দেয়া আছে আমরা এটাই রেখে দিব। আর আপনি যদি রোটেট অ্যাডস এটা যদি আপনার ক্যাম্পেইনে ইউজ করেন তাহলে যেটা হবে, ধরেন আপনি আপনার ক্যাম্পেইনের ভিতরে 5টা অ্যাড ক্রিয়েট করলেন, আর 5টা অ্যাড ক্রিয়েট করার পরে আপনি ইউজ করলেন হচ্ছে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস। এটা ইউজ করলে যেটা হবে 5টা অ্যাডের মধ্যে যেই অ্যাডটা সবচাইতে ভালো পারফর্ম করবে ওই অ্যাডটাই 90% বার কাস্টমারদের কাছে শো করবে, অর্থাৎ ম্যাক্সিমাম সময় ওই অ্যাডটাই কাস্টমারদের কাছে শো করবে। আর আমরা এটাই চাই যে আমাদের যেই অ্যাডসটা সবচাইতে ভালো পারফর্ম করছে ওইটাই যেন কাস্টমাররা বেশিরভাগ সময় দেখতে পারে। আর আপনি যদি এটা দেন রোটেট অ্যাডস, তাহলে যেটা হবে যে আপনি যদি 5টা অ্যাড ক্রিয়েট করেন তাহলে 5টা অ্যাডই সমানভাবে কাস্টমারদের কাছে শো হবে। যেই অ্যাডসটা সবচেয়ে ভালো পারফর্ম করার কথা ছিল সেটাও সমানভাবে কাস্টমারদের কাছে শো হবে। তো এই কারণে আমরা এখান থেকে অলওয়েজ ইউজ করব অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস। আচ্ছা, তারপরে আমাদেরকে এখানে দিতে হবে সাইট লিঙ্ক এক্সটেনশন। তো সাইট লিঙ্ক এক্সটেনশন কি এটা আমরা আগে একটু দেখি, তারপরে আমরা আমাদের ক্যাম্পেইনে সাইট লিঙ্ক এক্সটেনশনটা ইউজ করব। তো দেখি টি শার্টের কোনো অ্যাড আছে কিনা, থাকলে আমরা দেখতে পারবো যে সাইট লিঙ্ক কাকে বলে। এখানে অ্যাড আছে কিন্তু সাইট লিঙ্ক নেই। আচ্ছা, এটাতে সাইট লিঙ্ক নেই, আমরা অন্য একটা কিওয়ার্ড দেখি। আচ্ছা, এই যে এখানে আমরা কিছু সাইট লিঙ্ক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা অ্যাড,
এটা হচ্ছে অ্যাডের মেইন টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটাকে বলা হয় অ্যাডের মেইন ডেসক্রিপশন। আর মেইন অ্যাডের নিচে দুটো আমরা ছোট ছোট হেডিং দেখতে পাচ্ছি, এই দুটোকে বলা হয় সাইট লিঙ্ক এক্সটেনশন। তো এখানে আমরা যেই হেডিংগুলো অ্যাড করব, আমাদের অ্যাডের ভিতরেও ঠিক সেমভাবে এই হেডিংগুলো শো করবে। এই নিচের এই দুটো হচ্ছে সাইট লিঙ্ক এক্সটেনশন, তারপর এখানে রয়েছে কল আউট এক্সটেনশন। এই এতটুকু হচ্ছে মেইন ডেসক্রিপশন। এই মেইন ডেসক্রিপশনের পরে আপনারা কিছু ছোট ছোট সেন্টেন্স দেখতে পাচ্ছেন, ছোট ছোট কয়েকটা সেন্টেন্স এখানে আছে, এইটাকে বলা হয় হচ্ছে কল আউট এক্সটেনশন। তো আমরা যদি কল আউট এক্সটেনশন এখানে আমাদের অ্যাডে ইউজ করি, তাহলে আমাদের অ্যাডের যে মেইন ডেসক্রিপশন থাকবে, মেইন ডেসক্রিপশনের পরে আমাদের কল আউট এক্সটেনশনটা শো করবে। তারপরে আরেকটা আছে হচ্ছে কল এক্সটেনশন। কল এক্সটেনশন হচ্ছে আমরা আমাদের এই অ্যাডের সাথে ফোন নাম্বার ইউজ করতে পারবো। তো তারা কল এক্সটেনশনটা ইউজ করেনি। কল এক্সটেনশন যদি আমরা ইউজ করি, তাহলে ডেস্কটপ দিয়ে যারা আমাদের অ্যাডটা দেখবে, তারা ঠিক এইখানে এই ইউআরএলের পাশেই আমাদের ফোন নাম্বারটা দেখতে পারবে, আমরা যেই ফোন নাম্বারটা ইউজ করব। আর যারা মোবাইল দিয়ে আমাদের অ্যাড দেখবে, তারা ঠিক অ্যাডের নিচে এইখানে আমাদের ফোন নাম্বারটা দেখতে পারবে। তো সর্বপ্রথমে আমরা এই সাইট লিঙ্ক এক্সটেনশনটা আমাদের অ্যাডে ইউজ করব। তো সাইট লিঙ্ক অ্যাড করার জন্য এখানে ক্লিক করতে হবে সাইট লিঙ্ক এক্সটেনশন, আর এখানে চাচ্ছে সাইট লিঙ্ক টেক্সট, অর্থাৎ এখানে যে হেডিংটা রয়েছে, তো এখানে আপনি কি শো করাতে চাচ্ছেন, কোন টেক্সটটা শো করাতে চাচ্ছেন, ঠিক সেই টেক্সটটাই আপনি এখানে লিখবেন। এখানে আপনি যা লিখবেন ঠিক সেটাই আপনার অ্যাডে, এই মেইন অ্যাডের নিচে সাইট লিঙ্ক হিসাবে এখানে শো করবে। তো সাইট লিঙ্কে আমরা অ্যাড করব হচ্ছে যেই ওয়েবসাইটের জন্য আমরা ক্যাম্পেইন করছি, ওই ওয়েবসাইটের ভিতরে যেই ক্যাটাগরিগুলো থাকবে, ওই ক্যাটাগরিগুলো আমরা সাইট লিঙ্কে ইউজ করব। তো আমরা এই ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন করছিলাম। তো ওপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ক্যাটাগরি রয়েছে, যেমন ডিসকভার, ব্র্যান্ডস, লেডিস ওয়াচ, মেন্স ওয়াচ, স্মার্ট ওয়াচ, জুয়েলারি, তারপরে লাক্সারি ওয়াচ, অর্থাৎ অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরিগুলো আমরা আমাদের সাইট লিঙ্কে ইউজ করব। তো আমরা একটা একটা করে ইউজ করি, যে কোনোটা চাইলে আমরা ইউজ করতে পারবো। তবে যেগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে, যে এগুলো কাস্টমারদের কাছে শো হওয়া উচিত, ওগুলোই আমরা সাইট লিঙ্কে অ্যাড করে দিব। তো আমরা লেডিস ওয়াচ, এটাকে আমরা সাইট লিঙ্কে ইউজ করতে পারি। যেই পেজটাকে আপনি সাইট লিঙ্কে অ্যাড করবেন, ঠিক সেই পেজটা আপনার ওপেন করতে হবে। তো লেডিস ওয়াচ এই পেজটা আমরা ওপেন করলাম, এই পেজটাকে আমরা সাইট লিঙ্কে অ্যাড করব। তো সাইট লিঙ্ক টেক্সটের নাম দিব হচ্ছে লেডিস ওয়াচ, এটা হচ্ছে টেক্সট। আর এখানে হচ্ছে ফাইনাল ইউআরএল, অর্থাৎ যেই পেজটাকে আপনি সাইট লিঙ্ক অ্যাড করছেন, ওই পেজের ইউআরএল এখানে দিতে হবে। তো ওপরে যে ইউআরএল রয়েছে সেটা কপি করব, ফাইনাল ইউআরএল এটা আমরা পেস্ট করে দিব। তারপরে হচ্ছে সেকেন্ড সাইট লিঙ্ক দিতে হবে, সেকেন্ড সাইট লিঙ্ক টেক্সট। তো আমরা এটা অ্যাড করেছি, আমরা মেন্স ওয়াচ এটা অ্যাড করতে পারি। তো এই পেজের নাম হচ্ছে মেন্স ওয়াচ, এটা আমরা দিব টেক্সটে সেমভাবে। আর ফাইনাল ইউআরএলে এই পেজের ইউআরএলটা দিতে হবে। টোটাল 4টা সাইট লিঙ্ক আমরা ইউজ করতে পারবো। আমরা দুটো ইউজ করেছি, আরও দুটো আমরা ইউজ করব। তারপরে স্মার্ট ওয়াচ এটা দিতে পারি। তো টেক্সট হবে স্মার্ট ওয়াচ, আর ফাইনাল ইউআরএলে এই পেজের ইউআরএলটা আমরা দিব। আচ্ছা ভাইয়া, এই পেজের মধ্যে তো আবার অনেকগুলো মানে ব্র্যান্ডের ওয়াচ আছে, তো ওইগুলো কি করা যাবে আলাদাভাবে? আলাদাভাবে মানে কি করতে চাচ্ছেন? জি, এই মানে এই আচ্ছা, 3টা সাইট লিঙ্ক আমরা অ্যাড করে ফেলেছি, আমরা আরেকটা সাইট লিঙ্ক অ্যাড করতে পারবো। তো আমরা লাস্ট জুয়েলারি আছে, লাক্সারি আছে, আমরা লাক্সারি ওয়াচ এটা ইউজ করতে পারি। ওকে, তো এখানে কোনো প্রোডাক্ট আছে? হ্যাঁ ভাইয়া, বলতে চাইছিলাম জি। যেমন জুয়েলারির মধ্যে মতো অনেকগুলো ক্যাটাগরি আছে, তাই না? মানে অনেকগুলো প্রোডাক্ট আছে, তো ওই একটা প্রোডাক্ট নিয়ে কি এখানে বসানো যাবে না? জি, আপনি চাইলে একটা প্রোডাক্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো পেজের লিঙ্ক, যে কোনো লিঙ্ক এখানে ইউজ করতে পারবেন সাইট লিঙ্কে। আচ্ছা, এখন আমরা এই লাক্সারি এটাকে আমরা সাইট লিঙ্কে দিয়ে দিই। তারপরে এই পেজের লিঙ্কটা আমরা এখানে দিব, উপরের লিঙ্কটা কপি করে ফাইনাল ইউআরএলে দিয়ে দিব। তো আমাদের 4টা সাইট লিঙ্ক ইউজ করা কমপ্লিট, এটা আমরা সেভ করে দিব।
তো এটার প্রিভিউটা যদি আমরা দেখতে চাই যে এটা কীভাবে শো করবে, তো প্রিভিউতে ক্লিক করে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল ইউজারদের জন্য। তো আমাদের সাইট লিঙ্কগুলো শো করছে যেগুলো আমরা ইউজ করলাম, লেডিস ওয়াচ, মেন্স ওয়াচ, স্মার্ট ওয়াচ, লাক্সারি ওয়াচেস, ঠিক আছে। তো এটা মোবাইল ইউজাররা ঠিক এইভাবে আমাদের অ্যাডটা দেখবে। আর এটা হচ্ছে ডেস্কটপ ইউজারদের জন্য, ডেস্কটপ ইউজাররা ঠিক এইভাবে আমাদের অ্যাডটা দেখতে পারবে। তো এখন আমাদের কল আউট এক্সটেনশন ইউজ করতে হবে। তো যেটা বললাম যে মেইন ডেসক্রিপশনের পরে যে ছোট ছোট সেন্টেন্স থাকে বা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে কল আউট এক্সটেনশন। তো এখন আমরা কল আউট ভাইয়া। এক্সটেনশন অ্যাড করব। জি ভাইয়া এখানে তো ডেসক্রিপশন দুইটা দিছে ভাইয়া, দুইটাতে কিভাবে ডেসক্রিপশন গুলা লিখবো? যেমন ফার্স্ট ডেসক্রিপশনে কি লিখবো, সেকেন্ড ডেসক্রিপশনে কি লিখবো? জি, অ্যাডের ডেসক্রিপশনে কি লিখবেন সেটা আমি লিখে দিব, তখন দেখতে পারবেন। ওকে ভাইয়া, ওকে। আচ্ছা, তো এখন আমরা কল আউট এক্সটেনশন ইউজ করব, অর্থাৎ আমাদের মেইন ডেসক্রিপশনের পরে যেটা থাকবে সেটা। তো কল আউট এক্সটেনশনে আমরা কি লিখবো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্যাম্পেইনের উপরে, আপনার প্রোডাক্টের উপরে। আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিস নিয়ে ক্যাম্পেইনটা করছেন ওইটার উপর ডিপেন্ড করে, ওইটার উপর ভিত্তি করে কয়েকটা অ্যাট্রাকটিভ সেন্টেন্স এখানে লিখবেন। যেমন আমরা ওয়াচ নিয়ে ক্যাম্পেইন করছি, তো এখানে আমরা লিখতে পারি বেস্ট কোয়ালিটি ওয়াচেস। তারপরে আমরা লিখতে পারি অ্যাফোর্ডেবল প্রাইস। তারপরে এখানে দেয়া যায় টপ কোয়ালিটি। আচ্ছা, বেস্ট কোয়ালিটি আমরা দিয়েছি, তো টপ কোয়ালিটি দেওয়ার দরকার নেই। আর কি দেওয়া যায়, দিতে পারি ফাস্ট ডেলিভারি। ভাইয়া ডিসকাউন্ট নিয়ে কোনো কিছু উল্লেখ করা যেতে পারে কি? হ্যাঁ, আপনার যে ওয়েবসাইটের জন্য আপনি ক্যাম্পেইন করছেন ওই ওয়েবসাইটে যদি প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনি এটা দিয়ে দেবেন। এটা একটা অ্যাট্রাকটিভ একটা ওয়ার্ড। যেমন লিখতে পারেন ডিসকাউন্ট অ্যাভেলেবেল, বা যদি 50% ডিসকাউন্ট থাকে লিখে দিতে পারেন 50% অফ ফর টুডে, তো এরকম লিখে দিতে পারেন, সমস্যা নেই। যেটা ডিসকাউন্ট এটা আমরা কল আউটের মধ্যে লিখবো, তাই না? জি জি, হ্যাঁ, এগুলো লিখবেন কল আউট এক্সটেনশনে। তারপর এখানে দিতে পারি শপ নাও অ্যাট অনলাইন। ওকে, তো এখানে অনেকগুলো লেখা যায়, তবে কাস্টমারদের কাছে যখন শো হবে তখন সর্বোচ্চ 4টা শো হবে। তো এই কারণে 4টার বেশি লেখার দরকার নেই, আমরা 4টাই কল আউট এক্সটেনশন অ্যাড করব। লেখা হয়ে গেলে সেভ। তো এটা কিভাবে শো করবে এটা ওর আমরা প্রিভিউ দেখতে চাইলে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা এতটুকু হচ্ছে মেইন ডেসক্রিপশন। তো এই মেইন ডেসক্রিপশনের পরেই কিন্তু আমাদের কল আউট এক্সটেনশনটা শো করছে। ওকে, তারপরে হচ্ছে কল এক্সটেনশন, অর্থাৎ আমরা ফোন নাম্বার ইউজ করতে পারবো। তো ফোন নাম্বার আসলে সকল ক্যাম্পেইনের সাথে ইউজ করা উচিত না। এটা হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করার জন্য ক্যাম্পেইন করেন, অর্থাৎ আপনার ক্যাম্পেইনের উদ্দেশ্য যদি হয় সেল করা, তাহলে কখনোই আপনি ফোন নাম্বার এখানে ইউজ করবেন না। যদি আপনি লিডস ক্যাম্পেইন করেন বা কোনো সার্ভিস মার্কেটিং করেন, ঠিক আছে, তখন আপনাকে অবশ্যই এখানে ফোন নাম্বারটা ইউজ করতে হবে। লিডস ক্যাম্পেইন বা কোনো সার্ভিসের জন্য ক্যাম্পেইন করলে ফোন নাম্বার ইউজ করবেন। কোনো প্রোডাক্ট সেল করার জন্য ক্যাম্পেইন করলে কখনোই ফোন নাম্বার ইউজ করবেন না। তো আমরা এখানে ফোন নাম্বার ইউজ করে দিই। যে কীভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি। যেই ফোন নাম্বারটা ইউজ করবেন সেই ফোন নাম্বারের কান্ট্রি কোড দিতে হবে। তারপরে এখানে ফোন নাম্বার দিবেন যেটা আপনি ইউজ করতে চাচ্ছেন, অবশ্যই ক্লায়েন্টের ফোন নাম্বার হবে। তারপরে সেভ। এখানে হচ্ছে প্রিভিউ। তো দেখতে পাচ্ছেন মোবাইল ইউজাররা কিভাবে আমাদের ফোন নাম্বারটা দেখবে। তো আমাদের অ্যাডের একদম নিচে ফোন নাম্বারটা শো করবে যদি আমরা কল এক্সটেনশন অ্যাড করি। এটা হচ্ছে মোবাইল ইউজারদের জন্য। আর ডেস্কটপ ইউজাররা ঠিক ইউআরএল এর পাশে আমাদের ফোন নাম্বারটা দেখতে পারবে। ওকে, তো এই পেজ আমরা এভাবে কমপ্লিট করব। তো এই পেজের কোনো কিছু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা এই পেজটা পরবর্তী পেজে চলে যাব। না ভাই, বুঝছি ভাইয়া। আচ্ছা, তো এই পেজ কমপ্লিট হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ভাইয়া জি, সাইট লিংকের ডেসক্রিপশন কি হবে? এটা কি
সাইট লিঙ্ক ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। কি হবে সেটা তো আমরা এমনি বুঝতে পারি। আপনি যেমন লেডিস ওয়াচ ক্যাটাগরিটা আপনি সাইট লিঙ্ক ইউজ করেছেন, তো লেডিস ওয়াচ সম্পর্কে 1 লাইন 2 লাইন এখানে আপনি লিখে দিবেন, বুঝতে পেরেছেন? Okay. আর ওইটা দেয়া না দেয়া একই কথা, সাইট লিঙ্ক ডেসক্রিপশন দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই, তবে মেইন অ্যাডের যে ডেসক্রিপশন ওইটা আমাদের অবশ্যই দিতে হবে, ঠিক আছে? জি জি অবশ্যই। আচ্ছা, অ্যাড গ্রুপ টাইপ এখান থেকে হচ্ছে ডিফল্টভাবে ডাইনামিক দেয়া আছে, আমরা এটা চেঞ্জ করে দিব হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপরে সুইচ। ওকে, স্ট্যান্ডার্ড চলে এসেছে, এখানে দিতে হবে অ্যাড গ্রুপ নেম। অ্যাড গ্রুপ নেমের এখানে আপনি যেই কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে বেটার হচ্ছে আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসটা নিয়ে ক্যাম্পেইন করবেন সেটার নাম দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এই অ্যাড গ্রুপের ভিতরে আমরা কী টাইপের কিওয়ার্ড ইউজ করেছি। এই অ্যাড গ্রুপের ভিতরে থাকবে হচ্ছে আমাদের কিওয়ার্ড এবং আমাদের অ্যাডস, যেগুলো আমরা অ্যাডস ক্রিয়েট করব ওগুলা। তো আমরা ওয়াচ নিয়ে ক্যাম্পেইন করছি, আমরা অ্যাড গ্রুপের নাম দিতে পারি ওয়াচ, বা আপনি শুধুমাত্র মেন্স ওয়াচ নিয়ে ক্যাম্পেইন করছেন তাহলে এখানে আপনি দিতে পারেন মেন্স ওয়াচ, ঠিক আছে? ওকে, তারপরে একটু নিচে আসবো, নিচে এসে এখানে একটা আমরা বক্স দেখতে পাচ্ছি। তো গুগল আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেশনে দিয়ে দিয়েছে, এগুলো আমরা রাখবো না, এগুলো আমরা সব কেটে দিব। গুগলের সাজেশন দেওয়া কিওয়ার্ড আমরা কখনোই ইউজ করব না, আমরা কিওয়ার্ড ইউজ করবো হচ্ছে রিসার্চ করে, যেভাবে আমরা লাস্ট ক্লাসে রিসার্চ করেছিলাম। তো যেই কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করেছিলেন সেই কিওয়ার্ডগুলো কপি করে এই বক্সে পেস্ট করে দিবেন। আর ফ্রেশ ম্যাচ ইউজ করলে কি হবে, এক্সাক্ট ম্যাচ ইউজ করলে কীভাবে দিতে হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি যদি এক্সাক্ট ম্যাচ ইউজ করতে চান তাহলে কিওয়ার্ডের দুপাশে আপনাকে ব্র্যাকেট দিতে হবে, এখানে এক্সাম্পল দেওয়া আছে। যদি ফ্রেশ ম্যাচ ইউজ করতে চান তাহলে কিওয়ার্ডের দুপাশে আপনাকে ইনভার্টেড কমা দিতে হবে। আর ব্রড ম্যাচ ইউজ করলে কিওয়ার্ডের পাশে কিছুই থাকবে না, তো ব্রড ম্যাচ আমরা কখনো ইউজ করবো না, এটা বাদ। তো এখানে কিওয়ার্ডগুলো আমরা কপি করে পেস্ট করে দিব, আর প্রত্যেকটা কিওয়ার্ড ইউজ করতে হবে হচ্ছে নিচে নিচে, পাশাপাশি কোনো কিওয়ার্ড আপনারা ইউজ করতে পারবেন না। তো এখানে আমি কয়েকটা কিওয়ার্ড লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই কিওয়ার্ডগুলো রিসার্চ করে ইউজ করবেন। ভাইয়া এখানে সর্বোচ্চ কতটা আমরা ইউজ করতে পারবো? অ্যাট্রাকটিভ মানে একটা ক্যাম্পেইনে 500টা কিওয়ার্ড ইউজ করা যায়, 500টা। অ্যাট্রাকটিভ কয়টা আমরা ইউজ করলে বেটার হবে? জি, 20 থেকে 30টা, এর বেশি বা কম দরকার নেই, 20 থেকে 30টা কিওয়ার্ড ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা কিওয়ার্ডটা দিলাম, আর এখানে একটা কিওয়ার্ড লিখলাম বাই ওয়াচ, ধরে নিলাম এটার সার্চ ভলিউম 1K ওপরে, তাহলে এটা আমরা ইউজ করব হচ্ছে এক্সাক্ট ম্যাচ হিসেবে। তারপরে বাই ওয়াচ অনলাইন, ধরে নিলাম এটার সার্চ ভলিউম আছে 1K এর নিচে, তাহলে এটা হবে ফ্রেশ ম্যাচ। এখান থেকে কিওয়ার্ড নিয়ে নিই আপাতত, এভাবে আপনারা কখনোই কিওয়ার্ডগুলো নেবেন না। আচ্ছা, তো এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, আর অবশ্যই ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এভাবে কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? তো কিওয়ার্ড ইউজ করার পরে আমরা নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। আচ্ছা, তো এখন আমাদের অ্যাডস ক্রিয়েট করার অপশন চলে আসছে। তো এখান থেকে গুগল আমাদেরকে কিছু সাজেশনের টাইটেল এবং ডেসক্রিপশন সাজেশনে দিয়েছে, তো এগুলো আমরা কখনো ইউজ করব না, এগুলো আমরা কেটে দিব। আমরা রিসার্চ করে এখানে টাইটেল এবং ডেসক্রিপশনগুলো ইউজ করব। জি ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। জি ভাইয়া, যদি ক্লায়েন্টের ভাইয়া ওই যে জুয়েলারি, শুজ, ভ্যারাইটি জিনিসের থাকে, তাহলে ভাইয়া কিওয়ার্ড গুলা যেমন ধরো বাই জুয়েলারি, বাই শুজ, ওইগুলা কি দেওয়া যাবে সাথে? জি, জুয়েলারি হলে অবশ্যই বাই জুয়েলারি, বাই শুজ হবে, কিন্তু ধরেন একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে 2 ধরনের প্রোডাক্ট আছে, সে ধরেন ওয়াচও সেল করে, সে জুয়েলারি সেল করে, তো একটা অ্যাড গ্রুপের ভিতরে 2 টাইপের কিওয়ার্ড আপনি দিতে পারবেন না।
তখন আপনাকে দুইটা অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। একটা অ্যাড গ্রুপের ভিতরে থাকবে ওয়াচের কিওয়ার্ড, আরেকটা অ্যাড গ্রুপের ভিতরে থাকবে জুয়েলারি কিওয়ার্ড, মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা হবে। আর কিভাবে আপনারা মাল্টিপাল অ্যাড গ্রুপ তৈরি করবেন সেটা আমি এই ক্যাম্পেইন ক্রিয়েট করার পর দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মাল্টিপাল অ্যাড গ্রুপ তৈরি করবেন, সমস্যা নেই। তো এখন আমাদেরকে অ্যাডস ক্রিয়েট করতে হবে। তো এখন আমরা যে অপশনে আছে এটা হচ্ছে রেসপন্সিভ অ্যাড ক্রিয়েট করার অপশন। আমরা হচ্ছে একটা রেসপন্সিভ অ্যাড ক্রিয়েট করব আর দুইটা হচ্ছে টেক্সট অ্যাড ক্রিয়েট করব। রেসপন্সিভ অ্যাড আর টেক্সট অ্যাডের মধ্যে কিছুটা পার্থক্য আছে, তো এটা একটু পরে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে আমাদের কাছে হেডিং চাচ্ছে, আমরা যেই ক্যাম্পেইনটা করছি এই ক্যাম্পেইনের জন্য এখানে হেডিং দিতে হবে আর নিচে হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে। রেসপন্সিভ অ্যাডে আমরা টোটাল 12টা হেডিং ইউজ করতে পারবো আর 4টা ডেসক্রিপশন ইউজ করতে পারবো। আর টেক্সট অ্যাডে আমরা টোটাল 3টা হেডিং ইউজ করতে পারবো, 2টা ডেসক্রিপশন ইউজ করতে পারবো। এখন আমরা যেটা ক্রিয়েট করছি এটা হচ্ছে রেসপন্সিভ অ্যাড। তো এখানে আমরা অনেকগুলো হেডিং দিতে পারবো, প্রায় 12টা। তো 12টা এতগুলো আমাদের লাগবে না, আমরা 7টা বা 8টা হেডিং দিলেই খুব সুন্দর একটা আমাদের রেসপন্সিভ অ্যাড হয়ে যাবে। তো রেসপন্সিভ অ্যাড যখন আপনারা ক্রিয়েট করবেন, রেসপন্সিভ অ্যাড ক্রিয়েট করলে এখানে হচ্ছে আপনি পপুলার কিওয়ার্ডগুলো ইউজ করবেন। তো এখানে গুগল আমাদেরকে সাজেশন করছে, রিকমেন্ড করছে যে ইনক্লুড পপুলার কিওয়ার্ডস ইন ইউর হেডলাইন। এটা হচ্ছে আপনার রেসপন্সিভ অ্যাডের জন্য, টেক্সট অ্যাডের জন্য কিন্তু না। তো আমরা রেসপন্সিভ অ্যাড ক্রিয়েট করছি, এখানে আমরা চাইলে পপুলার কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো। যেমন পপুলার কিওয়ার্ড হচ্ছে বাই বেস্ট ওয়াচ, এগুলো হচ্ছে পপুলার কিওয়ার্ড। বাই বেস্ট ওয়াচ ফর মেন, লেটেস্ট ওয়াচ, প্রিমিয়াম কোয়ালিটি ওয়াচ। তো এরকম কিওয়ার্ডগুলো ইউজ করব। পপুলার কিওয়ার্ড মানে হচ্ছে যে সকল কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি ওগুলো হচ্ছে পপুলার কিওয়ার্ড। তো সার্চ ভলিউম বেশি যে সকল কিওয়ার্ডের থাকবে ওগুলো কপি করে আপনারা এখানে ইউজ করবেন। তো আমি এখানে কয়েকটা লিখে দিচ্ছি। এখানে কি কোনো ইনভাইটেড কমা কিংবা ব্র্যাকেট ইউজ করা লাগবে না, এটা হচ্ছে হেডিং। এখানে যদিও আপনাকে বলছে যে ইনক্লুড পপুলার কিওয়ার্ডস, এখানে আপনি কিওয়ার্ড ইউজ করবেন, তবে কোনো কমা বা ব্র্যাকেট এখানে ইউজ করবেন। আপনি হেডিং ইউজ করছেন, ঠিক আছে? আমরা কিওয়ার্ডের বক্সেই শুধুমাত্র আমাদের কমা এবং ব্র্যাকেট ইউজ করব, অন্য কোথাও না। ভাই এই হেডিংগুলো কি রিসার্চ করে দিতে হবে নাকি নিজের মতো করে? অবশ্যই রিসার্চ করে দিতে হবে। কীভাবে রিসার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছি, আমরা চাইলে আরও দিতে পারবো, যদি আরও বাড়াতে চাই আরও দিতে পারবো। তো রিসার্চ করে পপুলার কিওয়ার্ডগুলো এখানে দিবেন। তারপর এখানে দিতে হবে ডেসক্রিপশন। তো আপনি যে ক্যাম্পেইনটা করছেন, যেই প্রোডাক্টের জন্য ক্যাম্পেইন করছেন, ওই প্রোডাক্টের উপর রিসার্চ করে আপনাকে এখানে ডেসক্রিপশনটা দিতে হবে। তো আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে দিই, তারপরে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে রিসার্চ করে দিবেন যদি ডেসক্রিপশন হেডিংগুলো আপনারা দিতে না পারেন। ওকে, তো আমরা দুটো ডেসক্রিপশন দিয়েছি, যদি চাই আমরা আরও দুটো ডেসক্রিপশন দিতে পারবো। যেহেতু এটা হচ্ছে রেসপন্সিভ অ্যাড, টোটাল 4টা ডেসক্রিপশন ইউজ করা যাবে এবং প্রায় 12টা হেডিং ইউজ করা যাবে। তো হেডিং এবং ডেসক্রিপশনগুলো আমরা দিব। তো এখানে আমরা একটা প্রিভিউ দেখতে পাচ্ছি যে কাস্টমাররা কীভাবে আমাদের অ্যাডগুলো দেখতে পারবে। তো এখানে যদি আপনারা একটু তাকান দেখবেন যে টাইটেলগুলো বারবার চেঞ্জ হচ্ছে। তো টেক্সট অ্যাড আর রেসপন্সিভ অ্যাডের মধ্যে এটাই পার্থক্য।
রেসপন্সিভ অ্যাড হচ্ছে কাস্টমাররা যেভাবে সার্চ করবে ঠিক সেভাবেই তাদের কাছে আমাদের অ্যাডগুলো শো করবে। তো এখানে আপনি যেই কিওয়ার্ডগুলো ইউজ করবেন, ধরেন আপনি বাই ওয়াচ এটা এখানে ইউজ করলেন, তো কোনো কাস্টমার যদি বাই ওয়াচ লিখে সার্চ করে তার কাছে যখন এই রেসপন্সিভ অ্যাডটা শো হবে তখন এই বাই ওয়াচটা একদম ফার্স্টে কাস্টমারের কাছে শো হবে। অর্থাৎ কাস্টমাররা যেভাবে সার্চ করবে ঠিক সেভাবেই তাদের কাছে আমাদের রেসপন্সিভ অ্যাডগুলো শো হবে। আর টেক্সট অ্যাড আমরা যেভাবে ক্রিয়েট করব সেভাবেই কাস্টমারদের কাছে শো হবে। বুঝতে পেরেছেন? তো হেডিং এবং ডেসক্রিপশন আপনাদের ক্রিয়েট করা হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি, এটা মেবি মোবাইল ইউজারদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে মোবাইল ইউজার, আর ডেস্কটপ ইউজাররা ঠিক এইভাবে আমাদের অ্যাডগুলো দেখতে পারবে। তো রেসপন্সিভ অ্যাড কমপ্লিট হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে পাবলিশ। আমরা মাত্র একটা হচ্ছে রেসপন্সিভ অ্যাড ক্রিয়েট করেছি, আমাদের আরও দুটো টেক্সট অ্যাড ক্রিয়েট করতে হবে। তো একটা অ্যাডস ক্রিয়েট কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আমরা আমাদের দুটো টেক্সট অ্যাড কমপ্লিট করব। তো আমাদের একটা রেসপন্সিভ অ্যাড কমপ্লিট। জি ভাইয়া, ডেসক্রিপশনের কিছু অংশ তো যেমন ক্লায়েন্ট যদি বলে দেয় আমাদের, যেমন ডেসক্রিপশন কি দিব, ওই ওয়াচের কোয়ালিটিটা কেমন, কি কোয়ালিটি দিলে ভালো হবে, ওইগুলা তো কিছু তো ক্লায়েন্ট বলে দেবে আমাদের। হ্যাঁ, কিছু কিছু ক্লায়েন্ট বলে দেবে, তবে ম্যাক্সিমাম ক্লায়েন্টই বলে দিবে না, আমাদের রিসার্চ করে দিতে হবে। কীভাবে রিসার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি, টেনশনের কিছু নেই, খুব ইজিলি আপনারা এগুলো করতে পারবেন। তো আমরা একটা রেসপন্সিভ অ্যাড ক্রিয়েট করে ফেলেছি, এখন আমাদের আরও দুটো টেক্সট অ্যাড ক্রিয়েট করতে হবে। তো অ্যাড কমপ্লিট হয়ে গেলে এইখানে ক্লিক করবেন অল অ্যাডস। তো অল অ্যাডসে আসার পর দেখতে পাচ্ছি আমরা যেই রেসপন্সিভ অ্যাডটা ক্রিয়েট করলাম সেটা এখানে রয়েছে। এখন টেক্সট অ্যাড ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করতে হবে প্লাস সাইনে, তারপরে রেসপন্সিভ সার্চ অ্যাড এখানে ক্লিক করবেন। আমরা সুইচ করে এখন টেক্সট অ্যাডে চলে যাব। ভাই, আমরা কি সব সময়ের জন্য মানে একটা ক্যাম্পেইন করার জন্য দুইটা টেক্সট একটা আপনার রেসপন্সিভ একটা ক্রিয়েট করব? জি, এটা হচ্ছে নরমালি সব সময় এভাবেই ক্রিয়েট করবেন, তবে ক্লায়েন্টের জন্য যদি কোনো আলাদা রিকমেন্ডেশন থাকে যে সে যদি আরও বেশি চায় তখন আপনাকে বেশি করতে হবে। ঠিক আছে, ক্লায়েন্ট যদি কিছু না বলে সেক্ষেত্রে আমাদের হ্যাঁ রাইট, নরমালি আমরা এভাবে করব, দুইটা টেক্সট অ্যাড, একটা হচ্ছে রেসপন্সিভ অ্যাড। আর ক্লায়েন্টের যদি রিকমেন্ডেশন থাকে তখন আমরা এটা কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা টেক্সট অ্যাড ক্রিয়েট করব, এখানে ক্লিক করব সুইচ ব্যাক টু টেক্সট অ্যাড। তো এখন যেই পেজটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেক্সট অ্যাডের পেজ, এখান থেকে আমাদের টেক্সট অ্যাড ক্রিয়েট করতে হবে। তো এখানে দিতে হবে ফাইনাল ইউআরএল, এখানে দিবেন হেডিং। তো এখানে কিন্তু কিওয়ার্ড দিলে হবে না, রেসপন্সিভ অ্যাডে এখানে আমরা জাস্ট কিওয়ার্ডগুলো ইউজ করেছি, তবে এখানে কিওয়ার্ড না দিয়ে আমাদের অ্যাট্রাকটিভ কিছু সেন্টেন্স এখানে ইউজ করতে হবে। সর্বোচ্চ 30 ক্যারেক্টার আমরা এখানে ইউজ করতে পারবো, 3টা হেডিং দিতে পারবো। আর ডেসক্রিপশনে সর্বোচ্চ 90 ক্যারেক্টার ইউজ করতে পারবো, 2টা ডেসক্রিপশন ইউজ করতে পারবো। তো এখানে আমরা হেডিং দিতে পারি। দুই অ্যাডের মধ্যে পার্থক্য কি ভাইয়া? পার্থক্য কি এটা আমি একটু আগেই বলে দিয়েছি। আচ্ছা, বেশি হয়ে গিয়েছে, আমরা এতটুকু রাখবো, প্রিমিয়াম কোয়ালিটি ওয়াচেস। তারপরে এখানে দেয়া যায় সেকেন্ডে আমরা দিতে পারি তারপর এখানে আমরা চাইলে ওয়েবসাইটের নামটা দিতে পারি, যেমন shopnow@watchshop.com। দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রফেশনাল একটা হেডিং কিন্তু হয়ে গিয়েছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে, এখান থেকে ডেসক্রিপশন আমরা চাইলে 3টা অ্যাডেই সেম ডেসক্রিপশন ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, তবে 3টা অ্যাডের হেডিং অবশ্যই ডিফারেন্ট হতে হবে। হেডিং সেম হলে প্রবলেম আছে, ডেসক্রিপশন সেম হলে প্রবলেম নেই, তবে 3টাতে আলাদা আলাদা ডেসক্রিপশন ইউজ করাটাই বেটার। তো অনেকেই আছে যে বুঝতে পারে না যে এখানে তারা হেডিংয়ে কি দিবে, ডেসক্রিপশনে কি দিবে। অনেকে আছে নিজেরাই ম্যানুয়ালি রিসার্চ করে দিতে পারে, অনেকে আছে বুঝতে পারে না যে কীভাবে দিবে, এটা নিয়ে তারা অনেক প্রবলেমে পড়ে।
তো যারা এই বিষয় নিয়ে প্রবলেমে পড়বেন যে বুঝতে পারছেন না এখানে হেডিং কি দিতে হবে, ডেসক্রিপশন কি দিতে হবে, এটা নিয়ে প্রবলেম আছেন, তারা যেটা করবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। তো আমরা ওয়াচ নিয়ে ক্যাম্পেইন করছি, এখানে আপনি লিখতে পারেন বাই ওয়াচ। তো বাই ওয়াচ লেখার পর এখানে দেখেন শত শত হেডিং আপনারা পাবেন, ওয়াচ রিলেটেড শত শত হেডিং এখানে আছে। তো এইখান থেকে আপনারা 8-10টা অ্যাড যদি রিসার্চ করেন এখান থেকে খুব সুন্দর প্রফেশনালিভাবে আপনারা হেডিংগুলো নিয়ে এখানে ইউজ করতে পারবেন। এখান থেকে কেউ কপি করবেন না, এখান থেকে জাস্ট আইডিয়া নেবেন যে অন্যরা কি কি ইউজ করেছে, বুঝতে পেরেছেন? এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার ক্যাম্পেইন ইউজ করবেন, অবশ্যই আপনার ক্যাম্পেইনটা বেস্ট ক্যাম্পেইন হবে। সবাই কি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা ইউজ করবেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। ঠিক আছে। তো আর এখানে আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মোবাইল ইউজারদের জন্য, মোবাইল ইউজাররা ঠিক এইভাবে আমাদের অ্যাডটা দেখতে পারবে। আর ডেস্কটপ ইউজারদের কাছে এইভাবে আমাদের অ্যাডটা শো হবে। এটা হচ্ছে আমাদের মেইন ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের কল আউট এক্সটেনশন, আর এটা হচ্ছে সাইট লিঙ্ক এক্সটেনশন, এটা হচ্ছে কল এক্সটেনশন। যেভাবে আমরা ক্রিয়েট করেছিলাম সেভাবে কিন্তু শো হচ্ছে। তারপরে এটা সেভ করে দিব। তো আমরা একটা রেসপন্সিভ অ্যাড ক্রিয়েট করেছি আর একটা হচ্ছে টেক্সট অ্যাড ক্রিয়েট করেছি। এখন আমরা আরও একটা টেক্সট অ্যাড ক্রিয়েট করব। তারপর আবার এখানে ক্লিক করব প্লাস সাইনে, রেসপন্সিভ সার্চ অ্যাড, তারপরে অ্যাড গ্রুপ সিলেক্ট করে দিবেন, তারপরে সুইচ ব্যাক টু টেক্সট অ্যাড। তো এখানে দিতে হবে ফাইনাল ইউআরএল। এখানে দিতে হবে হেডিং, হেডিংয়ে আমরা এখানে দিব ওকে। আমাদের হেডিং কমপ্লিট, এখন আমাদের ডেসক্রিপশন দিতে হবে। তো চাইলে নতুন ডেসক্রিপশন রিসার্চ করে দিতে পারবো, বা 3টা অ্যাডে আমরা সেম ডেসক্রিপশন রাখতে পারবো, সমস্যা নেই। তারপরে সেভ। তো আমাদের অ্যাডস সম্পূর্ণ ক্রিয়েট করা কমপ্লিট। 2টা টেক্সট অ্যাড আমরা ক্রিয়েট করে ফেলেছি এবং একটা রেসপন্সিভ অ্যাড আমরা ক্রিয়েট করে ফেলেছি। তো এখানে আমাদেরকে বলছে টু স্টার্ট রানিং ইউর অ্যাডস এন্টার ইউর বিলিং ইনফরমেশন, অর্থাৎ আমাদের ক্যাম্পেইন সেট আপ কমপ্লিট। এখন এই ক্যাম্পেইনটা যদি আমরা গুগলে শো করাতে চাই তাহলে আমাদেরকে বিলিং ইনফো অর্থাৎ মাস্টার কার্ড বা ভিসা কার্ড এখানে বা ব্যাঙ্ক ইনফো এখানে অ্যাড করতে হবে। আমাদের অ্যাডটা এখনও পেন্ডিংয়ে আছে, অর্থাৎ রিভিউতে আছে। তো 30-40 মিনিট বা 1 ঘন্টা রিভিউতে থাকবে, এর মধ্যেই আমাদের অ্যাডটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর আমাদের অ্যাডস কীরকম পারফর্ম করছে, কয়টা ক্লিক আসছে, কয়টা ইমপ্রেশন আসছে সেটা আমরা এখানে দেখতে পারবো। তো ক্লিক, ইমপ্রেশন, এভারেজ সিপিসি, টোটাল কস্ট, সকল রেজাল্ট আপনারা এখানে এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন। আমাদের 3টা অ্যাড যেটা আমরা ক্রিয়েট করলাম এখানেই দেখতে পাচ্ছি, 3টাই রয়েছে। তো আজকের ক্যাম্পেইন নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলবেন। আমাদের আজকের ক্লাস ছিল সার্চ ক্যাম্পেইনের ওপরে, ক্যাম্পেইন সেটআপ সম্পূর্ণ কমপ্লিট। আচ্ছা ভাইয়া, যে কার্ডটা বিলিং মানে ইয়াটা অ্যাড করা থাকবে ওটা কি অটোমেটিক টাকাটা নিয়ে নেবে নাকি? জি, অটোমেটিক্যালি কাটবে। ভাইয়া আপনি যে বলছিলেন ক্লাস শেষে মাল্টিপল অ্যাড গ্রুপস দেখাবে। আচ্ছা, মাল্টিপল অ্যাড গ্রুপ, ধরেন আপনি এমন কোনো ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন করছেন যেই ওয়েবসাইটে 2 ধরনের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ওয়াচ আছে, আরেকটা ধরেন জুয়েলারি আছে। তাহলে যেটা করবেন, মাত্র আমরা একটা অ্যাড গ্রুপ কিন্তু ক্রিয়েট করলাম। 2টা ক্যাটাগরি যদি থাকে, ওয়াচ এবং জুয়েলারি, তো 2টার যে কোনো একটা নিয়ে আগে আপনারা ক্যাম্পেইন করবেন। তো আমরা হচ্ছে ওয়াচ নিয়ে ক্যাম্পেইন করে ফেলেছি, একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের জুয়েলারি নিয়ে আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। তো আরেকটা অ্যাড গ্রুপ যদি তৈরি করতে চান তাহলে আপনাকে ক্যাম্পেইনের নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করলে আমরা অ্যাড গ্রুপে কিন্তু চলে আসছি। আমাদের একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করা আছে, মেন্স ওয়াচ। এখন আমরা আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করব। এখানে ক্লিক করব প্লাস সাইনে।
ভাইয়া দুইটার বেশি কি করা যায় না? যত ইচ্ছা করতে পারবেন। তো এখানে আপনাকে দিতে হবে হচ্ছে আপনার অ্যাড গ্রুপের নাম। আপনি যদি জুয়েলারি করতে চান তাহলে জুয়েলারি এখানে লিখে দিবেন। তারপরে এখানে হচ্ছে কিওয়ার্ড, জুয়েলারি রিলেটেড যেই কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন সেগুলো এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো কিওয়ার্ড দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আপনার অ্যাড ক্রিয়েট করার অপশন কিন্তু চলে আসছে। এখানে আপনি জুয়েলারির জন্য অ্যাড ক্রিয়েট করবেন। তো আপনার দুইটা অ্যাড গ্রুপ হয়ে গেল। বুঝতে পেরেছেন? ও জি ভাইয়া, তাহলে ওই আগেরটার মতো সেমই। হ্যাঁ, একদম সেম। ওকে ভাইয়া। তার মানে ভাইয়া 10টা ক্যাটাগরির যদি প্রোডাক্ট থাকে তাহলে 10 ক্যাটাগরির আর্ট গ্রুপ তৈরি করে আমরা ক্যাম্পেইন চালাবো। রাইট, ওয়েবসাইটের ভিতরে যত ক্যাটাগরি থাকবে ঠিক তত ক্যাটাগরির জন্য আপনাকে ততগুলো অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। একটা অ্যাড গ্রুপের ভিতরে আপনি 2 ধরনের প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন না। জি, তারপর সব অ্যাড গ্রুপ একসাথে ক্রিয়েট করার পর ওই যে বিলিং সেকশনটা অ্যাড করে পাবলিশ করে দিলেই হবে। বিলিং আগে থেকে অ্যাড করা থাকে, প্রত্যেকটা ক্লায়েন্টের অ্যাকাউন্টেই বিলিং অ্যাড করা থাকে। বিলিং আগে হোক পরে হোক যে কোনো সময় অ্যাড করলেই হয়। ওকে ভাইয়া। ভাইয়া জি, বলতেছি প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য আলাদাভাবে কি টেক্সট অ্যাড এটা করতে হবে? জি, প্রত্যেকটা অ্যাডের জন্য আলাদা কিওয়ার্ড, আলাদা অ্যাড। না মানে এই যে টেক্সট অ্যাড পরে করলাম না, ইমপ্রেশন অ্যাডের ওইখানে ইন প্রোগ্রেস না কি যেন, জি, ওইটার পরে ওই যে টেক্সট অ্যাড করলাম না, মানে জি। প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য কি টেক্সট অ্যাড করতে হবে? জি, প্রত্যেকটার জন্যই করতে হবে। ও ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওই যে মাল্টিপল অ্যাড ক্রিয়েট করার পর ভাইয়া টাকাটা কি ওই যে প্রত্যেকটা অ্যাড থেকে কেটে নিবে, না জাস্ট একটা ক্যাম্পেইন থেকে কেটে টাকা নিবে? কাটবে হচ্ছে আপনার ক্যাম্পেইনের উপরে। আপনার যত ক্লিক আসবে তার উপরে টাকা কাটবে, সম্পূর্ণ ক্যাম্পেইনের উপরে টাকা কাটবে। বুঝতে পারছি। ভাইয়া কিওয়ার্ড রিসার্চটা একটু দেখালেন না? কিওয়ার্ড রিসার্চ তো গতকালকে দেখানো হয়েছে। কিওয়ার্ড রিসার্চের ক্লাস গতকালকে কমপ্লিট করা হয়েছে। হেডলাইন আর রিসার্চ, ডেসক্রিপশন রিসার্চ, এটাও দেখানো হয়েছে একটু আগে। একটু আগেই আমি দেখিয়ে দিয়েছি হেডলাইন কিভাবে দিবেন, ওটাও কোথা থেকে দেখানো রিসার্চ হয়েছে, করবেন। প্রফেশনালটা দেখানো হয়েছে। জি। আচ্ছা, কারো যদি আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো বিষয় বুঝতে পারেননি এমন কিছু যদি থাকে বলবেন, আমি সেটা সলভ করে দিব। অ্যাড গ্রুপ যত বেশি হবে তত কষ্ট বেশি হবে না অ্যাডের জন্য? অ্যাড গ্রুপের সাথে কস্টের কোনো সম্পর্ক নেই। আপনার যত ক্লিক আসবে তত আপনার কস্ট হবে ক্লিকের উপরে। ভাইয়া মানে একটা ক্যাম্প মানে যে আমি ক্যাম্পেইনটা তৈরি করলাম ওটার মধ্যে মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করে যে কিওয়ার্ড মানে কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে কস্টটা কাটবে, তাই না? জি, কিওয়ার্ডের উপরে। কোনো কাস্টমার যখন আপনার অ্যাডের উপরে ক্লিক করবে তখনই গুগল চার্জ কাটবে। ক্লিক না করা পর্যন্ত গুগল কখনোই আপনার ক্যাম্পেইন থেকে কোনো চার্জ কাটবে না। আমি যেটা বলতেছিলাম ভাই, যে মানে আমি দুইটা অ্যাড গ্রুপ তৈরি করলাম, তো দুইটা অ্যাড গ্রুপের মধ্যে তো দুই ধরনের মানে ক্যাটাগরি নিয়ে কিওয়ার্ড দেওয়া আছে। তো সেই কিওয়ার্ডটা নিয়ে যদি অ্যাড ক্লিক করে তারপর ওই টাকাটা কাটবে, তাই না? জি জি জি। আচ্ছা ভাই, আমরা যে ধরুন দেখছি যদি কোনো অ্যাডে আমাদের মানে ইমপ্রেশন কম আসছে, মানে ক্লিকও কম আসছে, সেই অ্যাডটা ক্যান্সেল করা যাবে পরে? ঠিক পজ করে দিবেন, অ্যাড পজ করে দিলেই অ্যাড বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আবার নতুন করে ওটা এডিট করে যদি চালু করি? জি, এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই আপনার ক্যাম্পেইন যখন রান হবে, মানে ক্যাম্পেইন রান হওয়ার পরে কি এটা আমরা আবার পুনরায় আপনার এডিটিং করতে পারবো? যে কোনো সময় এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আমাদের ইমেল মার্কেটিং কি দেখানো হয়েছে? আমি জানি না ভাইয়া, ক্লাস তো আপনারা করেন, আমি কিভাবে বলবো? আপনার তো জানার কথা দেখানো হয়েছে কিনা। হয় নাই, না হয় নাই, এখনো হয় না। এখনো হয়নি, এখনো হয়নি ভাই। জি। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারো কোনো প্রবলেম নেই। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া।